Hello everyone, welcome back to my channel RN Insights. I am Rima De, your nursing companion and also NOSET 9 110 rank holder. So আজকে আমরা OPG নেক্সট পার্টটা স্টার্ট করব, দ্যাট ইজ ডিআইসি. Okay, DIC কি? It is coagulation disorder which in clotting factors or cascade is activated inside the microcirculation or capillaries. The rapid and extensive formation of clots result in platelets and clotting factors to be depleted. Then this condition lead to bleeding and potential vascular occlusion. মানে হচ্ছে এটা একটা কোয়াগুলেশন ডিসঅর্ডার, যেখানে কি হয়, ক্লটিং ফ্যাক্টরসগুলো বা ক্যাসকেডটা হচ্ছে অ্যাক্টিভেটেড হয়ে যায় ইনসাইড দ্য মাইক্রো সার্কুলেশন। আর এখানে দ্য র্যাপিড অ্যান্ড এক্সটেন্সিভ ফর্মেশন অফ ক্লট রেজাল্ট ইন প্লেটলেট অ্যান্ড ক্লটিং ফ্যাক্টরস টু বি ডিপ্লিটেড। মানে এই এক্সটেন্সিভ ক্লটগুলো ফর্মেশন হওয়ার কারণে হচ্ছে ক্লটিং ফ্যাক্টর আর এগুলো সব ডিপ্লিট হয়ে যাচ্ছে, যার জন্য কি হচ্ছে, ব্লিডিং আর পসিবল বা পোটেনশিয়াল ভাস্কুলার অক্লুশন হচ্ছে। Brain and kidneys are severely or commonly affected in case of DIC. এরপর জানবো হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস অফ ডিআইসি। অ্যাসিস্ট্যান্ট প্রফেশন লক্ষ্মণ সাইনি, আহমেদাবাদ, গুজরাট। এটা একটা শর্ট ট্রিক্স দেওয়া আছে, বাট এত কিছু না মনে রাখলেও নর্মালি আমরা মনে রাখতে পারি যে ডিআইসি কেন হয়, যেহেতু কোয়াগুলেশন ফ্যাক্টরগুলোর প্রবলেমে। তো আগেও আমরা বলছিলাম যে অ্যাব্রাপশিও প্লাসেন্টার একটা কমপ্লিকেশন ডিআইসি, তাহলে হচ্ছে অ্যাব্রাপশিও প্লাসেন্টা একটা রিস্ক ফ্যাক্টর এখানে ডিআইসির। প্লাসেন্টা প্রিভিয়া, লিভার ডিজিজ হলে সেপ্টিসেমিয়া অ্যান্ড সেপসিস অ্যান্ড স্টিল বার্থ, অ্যামনিওটিক ফ্লুইড যদি অ্যাম্বলিজম হয় সেক্ষেত্রেও হতে পারে, জেস্টেশনাল হাইপারটেনশন যদি থাকে সেক্ষেত্রেও হতে পারে। তো এগুলো নর্মালি এপিএইচে দুটো তো আমরা জানি, প্লাসেন্টা প্রিভিয়া অ্যান্ড অ্যাব্রাপশিও প্লাসেন্টাতে হতে পারে লিভার ডিজিজ, সেপ্টিসেমিয়া অ্যান্ড সেপসিস, তারপরে অ্যামনিওটিক ফ্লুইড এম্বলিজম আর জেস্টেশনাল হাইপারটেনশন। ঠিক আছে। সাইন অ্যান্ড সিমটমস: আনকন্ট্রোল ব্লিডিং, ব্রুশিং, পারপুরা, পেটিকি অ্যান্ড ইকাইমোসিস। যেহেতু কোয়াগুলেশনের প্রবলেম, ওই জন্য ব্লিডিংয়ের যে সিমটমসগুলো সেগুলো আমরা দেখতে পাবো। প্রেজেন্স অফ অকাল ব্লাড ইন দ্য স্টুল, হেমাচুরিয়া অ্যান্ড হেমাটোমেসিস, ভ্যাজাইনাল ব্লিডিং অ্যান্ড সাইন অফ শক, ডিক্রিজড ফাইব্রিনোজেন লেভেল, প্লেটলেট কাউন্ট অ্যান্ড হেমাটোক্রিট লেভেল, ইনক্রিজ প্রোথ্রম্বিন টাইম, পার্সিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম অ্যান্ড ক্লটিং টাইম। নার্সিং কেয়ার কি? ট্রিট অ্যান্ড রিমুভ আন্ডারলাইং কজ অ্যান্ড মনিটর ভাইটালস, অ্যাসেস ফর ব্লিডিং অ্যান্ড শক, প্রিপেয়ার ফর অক্সিজেন, ব্লাড কম্পোনেন্ট অ্যান্ড হেপারিন থেরাপি, ডিটারমাইন urine output and maintain it at 30 ml per hour because one of the renal failure is the complication of DIC. ঠিক আছে, মানে ইউরিন আউটপুট আর ইউরিন আউটপুটটাকে ডিটারমাইন করতে হবে, আর 30 ml per hour যাতে হয় সেটা দেখতে হবে, কারণ কি রেনাল ফেলিওরটা একটা ডিআইসির কমপ্লিকেশন হতে পারে। ঠিক আছে। সো নেক্সট আমরা আসছি ectopic pregnancy. Ectopic pregnancy কি? in which implantation of a fertilized ovum occurs outside the uterine cavity. যখন ইউট্রাইন ক্যাভিটিতে ইমপ্ল্যান্টেশনটা না হয়ে ইউট্রাইন ক্যাভিটির বাইরে যে কোনো জায়গায় হচ্ছে, দেন উই কল ইট অ্যাজ ectopic pregnancy. মোস্ট কমন লোকেশন ইজ দ্য অ্যাম্পিউলা অফ ফ্যালোপিয়ান টিউব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ectopic pregnancyর মোস্ট কমন লোকেশন কোথায়, দ্যাট ইজ অ্যাম্পুলা অফ ফ্যালোপিয়ান টিউব। সাইন অ্যান্ড সিমটমস কি? মিসড মেনস্ট্রুয়াল পিরিয়ড অ্যান্ড অ্যাবডোমিনাল পেন। মানে যেগুলো আমরা প্রেগনেন্সির ক্ষেত্রে সাইন অ্যান্ড সিমটমস পাই সেগুলো অবশ্যই পাবো, কারণ কি এটাও একটা প্রেগনেন্সি হচ্ছে, কিন্তু নট ইন দ্য ইউট্রাইন ক্যাভিটি। ভ্যাজাইনাল স্পটিং অর ব্লিডিং, দ্যাট ইজ ডার্ক রেড অর ব্রাউন, কারণ কি ভিতরে ব্লিডিং হতে পারে, যেহেতু অন্য জায়গায় একটা ইমপ্ল্যান্ট হচ্ছে, সেই জায়গাতে অতটা স্পেস নেই, তো তাহলে ব্লিডিং হওয়ার চান্স থাকে। মানে প্রপার যেমন প্রেগনেন্সিতে হয় সেরকম জিনিসটা তো হবে না। ঠিক আছে। রাপচার্ড ectopic প্রেগনেন্সির জন্য অনেক সময় আমরা ব্লিডিংটা পেয়ে থাকি, যেটা বলছিলাম। ইট ইজ অলসো নোন অ্যাজ ইকাইএসিস। ওকে। ক্লিনিক্যাল ফিচার্স ইনক্লুড ইনক্রিজড পেইন, রেফার্ড শোল্ডার পেইন অ্যান্ড সাইন অফ শক। যে কোনো জিনিসে রাপচার্ড যদি ectopic প্রেগনেন্সি হয়, বা আগেও আমরা পড়েছি ইন কেস অফ পেরিটোনাইটিস, দেয়ার ইজ রেফার্ড শোল্ডার পেইন থাকে, সাইন অফ শক থাকে, একটা ইনক্রিজ, হঠাৎ করে অ্যাকিউট ইনক্রিজ, সাডেন ইনক্রিজ ইন পেন হবে। ঠিক আছে। শোল্ডার পেন, রেফার্ড শোল্ডার পেন হবে। এই সবগুলো কিন্তু আমরা ওই সব ক্ষেত্রেও দেখতে পাই। মানে যখনই রাপচার্ড কিছু একটা ব্যাপার হবে, সেটা তো আমাদের পুরো ক্যাভিটিতে চলে আসবে, আইদার ইট ইজ পেরিটোনিয়াল ক্যাভিটি, মানে যে রকমভাবে যেখানে ectopic প্রেগনেন্সিটা হচ্ছে তার উপরে ডিপেন্ড করছে। ঠিক আছে। তাহলে এই সাইন অ্যান্ড সিমটমটা খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে নার্সিং কেয়ার, ভাইটাল সাইন্স, মনিটর ব্লিডিং অ্যান্ড ইনিশিয়েট মেজার্স টু প্রিভেন্ট রাপচার অ্যান্ড শক। মেথোট্রেক্সেট, a folic acid antagonist, may be prescribed to inhibit cell division in the developing embryo. ঠিক আছে।
আর হচ্ছে assist for laparotomy and to after procedure give anti-D if pregnant woman is Rh negative. এটা তো Rh নেগেটিভের ক্ষেত্রে দিতেই হয়, এটা আমরা জানি। দেন আমরা আসবো এন্ডোমেট্রাইটিস কি, আইটিস আছে মানে ইনফেকশন, ঠিক আছে। তাহলে এন্ডোমেট্রিয়ামের ইনফেকশন যদি হয় সেটাকে এন্ডোমেট্রাইটিস বলবো। ইট ইজ দ্য ইনফেকশন অফ ইনার লাইনিং অফ দ্য ইউট্রাস, usually occurs in the postpartum period. The infection may spread and involve the entire endometrium and cause peritonitis or pelvic thrombophlebitis. সাইন অ্যান্ড সিমটমস কি, চিলস অ্যান্ড ফিভার, ইনক্রিজ পালস অ্যান্ড ডাব্লিউবিসি, যেহেতু ইনফেকশন হচ্ছে, ওডার ফ্রম লোকিয়া অর রেডিশ ব্রাউন লোকিয়া। মনিটর ভাইটাল সাইন্স, পজিশন দ্য ক্লায়েন্ট ইন সেমি অর ফাউলার পজিশন টু ফ্যাসিলিটেট ড্রেনেজ অফ লোকিয়া। ইনিশিয়েট জেনারেল নার্সিং কেয়ার। ঠিক আছে, বোঝা গেছে? এগুলো শর্টভাবে মনে রাখো জিনিসটা কি, ঠিক আছে, তাহলেই হবে। এরপর আমরা আসছি সেটা হচ্ছে কোরিও অ্যামনিওনাইটিস কি, এখানেও আইটিস আছে মানে ইনফেকশন। ইট ইজ দ্য ব্যাকটেরিয়াল ইনফেকশন অফ দ্য অ্যামনিওটিক ক্যাভিটি caused by premature or prolonged rupture of membranes, vaginitis and other intrauterine procedures. Sign and symptoms include uterine tenderness and contraction, যেটা হচ্ছে cardinal sign, increased temperature with leukocytosis, maternal or fetal tachycardia, foul odor from amniotic fluids. Initiate general nursing care. ঠিক আছে, যেখানেই ইনফেকশন হবে সেখানেই আমরা হচ্ছে একটা টেন্ডারনেস এগুলো দেখতে পাবো। ঠিক আছে, তাহলে সাইন অ্যান্ড সিমটমসগুলো তো বুঝতেই পারছো। এরপর হচ্ছে হাইডাটিফর্ম মোল কি, ইট ইজ দ্য জেস্টেশনাল ট্রোফোপ্লাস্টিক ডিজিজ অর জিটিডি দ্যাট অকার্স when the trophoblast cell of placenta develops or proliferates abnormally. ঠিক আছে, যখন ওই যেগুলো ট্রোফোব্লাস্ট সেল আছে, আমরা আগে এগুলো নিয়ে পড়েছিলাম যে ট্রোফোব্লাস্ট সেল কি, ঠিক আছে, ইনার সেল মাস, ট্রোফোব্লাস্ট সেল, এগুলো আমরা আগে পড়েছি। তো একটা যখন মানে অ্যাবনর্মালি প্রলিফারেশন হয় সেটাকে আমরা জেস্টেশনাল ট্রোফোপ্লাস্টিক ডিজিজ বা জিটিডি বলে থাকি। ঠিক আছে, ইট ইজ মেজর কজ অফ সেকেন্ড ট্রাইমেস্টার ব্লিডিং। দ্য প্রলিফারেটেড মোল লুকস লাইক গ্রেপ লাইক প্যাটার্ন অর ক্লাস্টার দ্যাট মে বি নন ম্যালিগন্যান্ট অর মে ডেভেলপ ইন্টু কোরিও কার্সিনোমা। ঠিক আছে, এটা একটা গ্রেপ লাইক প্যাটার্ন অর ক্লাস্টার আমরা দেখতে পাই। ঠিক আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফিচার। গ্রেপ লাইক প্যাটার্ন অর ক্লাস্টার, অনেক সময় আমরা এটা থ্রু ভ্যাজাইনা যখন এটা বাইরে আসে তখন আমরা গ্রেপ লাইক প্যাটার্নের একটা মাস দেখতে পাই। ঠিক আছে, তো এটা অনেক সময় ইমেজ বেসও আসে। ঠিক আছে, তাহলে এটা নন ম্যালিগন্যান্ট জেনারেলি হয়, কিন্তু ম্যালিগন্যান্টেও এটা পৌঁছে যেতে পারে, যেটাকে আমরা কোরিও কার্সিনোমা বলে থাকি। সাইন অ্যান্ড সিমটমস কি, এফএইচ আর নট ডিটেক্টেবল, ভ্যাজাইনাল ব্লিডিং দ্যাট মে ডার্ক ব্রাউন, রেগুলার অর ইন্টারমিটেন্ট, symptoms of gestational hypertension, HDN proteinuria, edema before 24 weeks, elevated HCG level in the blood and fundal height greater than expected for gestational age. Very very important. GTN always হচ্ছে আমরা HCG level elevated পাবো আর fundal হাইটটা greater than expected of gestational age, কারণ কি অনেক বেশি প্রলিফারেশন হওয়ার কারণে অনেক বেশি হচ্ছে তাড়াতাড়ি গ্রো হচ্ছে, ওই জন্য আমরা ফান্ডাল হাইটটা বেশি পাবো। ক্যারেক্টারিস্টিক্স অফ প্রলিফারেটেড মোল শো ইন ইউএসজি অ্যাজ স্নো স্টর্ম প্যাটার্ন, ভেরি ইম্পর্টেন্ট। স্নো স্টর্ম প্যাটার্ন যদি ইউএসজিতে দেখতে পাচ্ছি সেটা কিসের সাইন না, হচ্ছে আমাদের হাইডাটিফর্ম মোলের সাইন। ঠিক আছে, এটা অনেক সময় আমাদের ইমেজ বেস কোয়েশ্চেনও আসে। প্রেগনেন্সি লাইক সিমটমস সাচ অ্যাজ অ্যামেনোরিয়া। ঠিক আছে, নার্সিং কেয়ার কি, প্রিপেয়ার দ্য ক্লায়েন্ট ফর ইউট্রাইন ইভাকুয়েশন অ্যান্ড ইনফিউশন অফ 20 units plus 500 ml of 5% dextrose should be maintained throughout the procedure. Monitor for post procedure hemorrhage and infection. ACG level are monitored এভরি 1 to 2 weeks। এটা মনিটর করতে হয়, খুবই ইম্পর্ট্যান্ট, কারণ কি ইসিজি লেভেলটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা কোরিও কার্সিনোমা দিকে চলে যাচ্ছে না। তো ঠিক আছে, তাহলে ইসিজি মনিটর করাটা খুব ইম্পর্ট্যান্ট, মানে ইউট্রাইন ইভাকুয়েশন এর পরেও আমাদেরকে মনিটর করতে হবে। ঠিক আছে, অ্যাভয়েড প্রেগনেন্সি ফর 1 year, 1 year জন্য প্রেগনেন্সি অ্যাভয়েড করতে হয়, কারণ কি তাছাড়া আমরা বুঝতে পারবো না যে ইসিজিটা ডিউ টু প্রেগনেন্সির জন্য বাড়ছে ইয়া ফির আমাদের হাইডাটিফর্ম মোল আছে তার জন্য বাড়ছে। ঠিক আছে, তো এটাও খুব ইম্পর্ট্যান্ট।
Then আমরা আসছি যে fetal death in utero, that is IUD. It is also known as intrauterine death, in which fetal death occur after 20 weeks to before birth. The client can develop DIC if the dead fetus is retained in the uterus 3 to 4 weeks or longer. ঠিক আছে, তাহলে ডেড ফিটাসটা যদি রিটেন হয়ে যায় ইউট্রাসে, দেন ক্লায়েন্ট মে ডেভেলপ ডিআইসি. সাইন অ্যান্ড সিমটমস কি? absence of fetal movement and FHR, maternal weight loss, lack of fetal growth and decrease in fundal height. ঠিক আছে, নো কার্ডিয়াক অ্যাক্টিভিটি, স্পাল্টিং সাইন আমরা এটা অনেকবার পড়েছি, ওভারল্যাপ অফ দ্য ফিটাস স্কাল বোন আফটার 1 week of death. ইট ইজ আইডেন্টিফাইড বাই ইউএসজি. এটা অনেক সময় কোয়েশ্চেন আসে, এটা আমরা মনে রাখবে. ইনিশিয়েট জেনারেল নার্সিং কেয়ার. এরপর আসছি হেমাটোমা. ইট অকার্স আফটার দ্য বেবি ডেলিভারি ডিউ টু রাপচার ব্লাড ভেসেলস. ভালভার হেমাটোমা ইজ দ্য মোস্ট কমন. রিস্ক ফ্যাক্টর ইনক্লুড, আচ্ছা ভালভার হেমাটোমাতে হচ্ছে মোস্ট কমন, এটা মনে রাখবে. রিস্ক ফ্যাক্টর ইনক্লুড ফরসেপ ডেলিভারি, অপারেটিভ ডেলিভারি. সাইন অ্যান্ড সিমটমস ইনক্লুড সিভিয়ার পেন, প্রেশার ইন পেরিনিয়াল এরিয়া, ইনএবিলিটি টু ভয়েড এটসেট্রা. অ্যাপ্লাই আইস প্যাক টু দ্য সাইট অফ হেমাটোমা ফর কমফোর্ট. ঠিক আছে, আইস প্যাক হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে পারি. নেক্সট আসছি হেপাটাইটিস বি. হেপাটাইটিস বি ইজ অ্যান ইনফ্লামেশন অফ দ্য লিভার. ডিউ টু মাদার উইথ হেপাটাইটিস বি, দ্য রিস্ক অফ প্রিম্যাচুরিটি, লো বার্থ ওয়েট অ্যান্ড নিওনাটাল ডেথ increased. Hepatitis B is transmitted by blood, saliva, vaginal secretion, semen and breast milk, and it can cross the placental barrier. ঠিক আছে, এখানে নার্সিং কেয়ারটা কী হবে না, মিনিমাইজ দ্য ইন্ট্রাপার্টাম অ্যাসেন্ডিং ট্রান্সমিশন বাই মিনিমাইজ দ্য ভ্যাজাইনাল এক্সামিনেশন. ঠিক আছে, কারণ কি হচ্ছে ইন্ট্রাপার্টাম অ্যাসেন্ডিং ট্রান্সমিশনটা মানে বেবিতে যাতে হচ্ছে না চলে যায় ইনফেকশানটা, ওই জন্য হচ্ছে আমরা ভ্যাজাইনাল এক্সামিনেশনটা যত কম করা যায় ততটা কমাবো. রিমুভ দ্য ম্যাটার্নাল ব্লাড ফ্রম দ্য বেবি আফটার বার্থ ইমিডিয়েটলি. Clean and dry the face and eyes of the neonates before instilling eye drops. Sanction the fluids from the neonates after birth immediately. ঠিক আছে, মানে যেসব আর কি প্রিভেন্টিভ টেকনিকগুলো ইউজ করা যেতে পারে টু প্রিভেন্ট অ্যাসেন্ডিং ট্রান্সমিশন ফ্রম মাদার টু ফিটাস, সেগুলো আমাদেরকে ফলো করতে হবে. ঠিক আছে, bath the neonate before any invasive procedure. Administer hepatitis B vaccine and immunoglobulin immediate after the birth of the baby. Discourage the mother from kissing the neonate until the neonate has received the vaccine. ঠিক আছে, support the breastfeeding after neonatal treatment for hepatitis B. Breastfeeding is not contraindicated if the neonate has been vaccinated. ঠিক আছে, এখানে কিন্তু breastfeeding contraindicated নয়. আর হেপাটাইটিস বিটা আমরা জানি যে বার্থের সময়তেই ভ্যাকসিনেট করা হয় বাচ্চাকে. ঠিক আছে, HIV and AIDS. এরপর আসছি AIDS is caused by HIV virus. Zidovudin drug of choice that to be given orally beginning after 14 weeks of gestation through IV during labor and the form of syrup of the newborn for 6 weeks after the birth. ট্রান্সমিশন হচ্ছে থ্রু সেক্সুয়াল এক্সপোজার টু জেনিটাল সেক্রিশন অফ অ্যান ইনফেক্টেড পারসন, প্যারেন্টাল এক্সপোজার টু ইনফেক্টেড ব্লাড অ্যান্ড টিস্যু থ্রু বার্থ অর ব্রেস্ট ফিডিং. Diagnosis key ELISA, enzyme linked immunosorbent assay. It is screening test of HIV which detect antibodies in the blood. A single reactive or positive ELISA test cannot be used or considered to diagnose HIV, and the test should be repeated with the same blood sample. If the result is again reactive, then should be confirm the diagnosis by the method of Western blot or IFA. ঠিক আছে, কারণ কি একটা সিঙ্গেল পজিটিভ টেস্টটা একদম কনফার্মেটরি নয়. একবার যদি সেম পজিটিভ এলো সেক্ষেত্রে আমরা ধরে নেব না HIV আছে, টেস্টটাকে আবার রিপিট করতে হবে উইথ দ্য সেম ব্লাড স্যাম্পল. আর যদি আবার রিয়াক্টিভ আছে তারপর আমরা কনফার্ম করব কি দিয়ে না ওয়েস্টার্ন ব্লট টেস্ট দিয়ে or IFA. A positive western blot or IFA or RT-PCR is considered confirmative diagnosis of HIV. তাহলে পজিটিভ ওয়েস্টার্ন ব্লট বা IFA বা হচ্ছে RT-PCR, এটা হচ্ছে confirmatory diagnosis of HIV. Sign and symptoms key initially asymptomatic, then later headache and myalgia and fever, lymphadenopathy, low immune system, later development of opportunistic infection এখানে হবে. ঠিক আছে, এখানে স্পেলিংটা ভুল আছে. Opportunistic infection such as TB. Nursing care of the newborn and mother of HIV positive during prenatal period, prevent from
opportunistic infection, avoid procedure that increase the risk of perinatal transmission such as amniocentesis. perinatal transmission যাতে না হয় সেই সব প্রসিডিওরগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। ডিউরিং intrapartum period, if the fetus has not been exposed to HIV in utero, then the highest risk of transmission during delivery through birth canal. Avoid the use of internal scalp electrodes for monitoring of the fetus and avoid episiotomy. যে কোনো ইনভেসিভ প্রসিডিওর, যে কোনো প্রসিডিওর যেখানে হচ্ছে মাদার ফিটাসের যেখানে ব্লাড ইয়ে হওয়ার সম্ভাবনা আছে, সেখানে সেই সব প্রসিডিওর আমরা হচ্ছে করব না। অ্যাভয়েড দ্য ইউজ অফ অক্সিটোসিন বিকজ ইট উইল ইনডিউস স্ট্রং কন্ট্রাকশন দ্যাট উইল কজিং ভ্যাজাইনাল টিয়ার্স অর নেসেসিটেট অ্যান এপিজিওটমি। প্লেস হেভি অ্যাবজর্বেন্ট প্যাডস আন্ডার ওমেন্স পেরিনিয়াম। মিনিমাইজ দ্য নিওনেটস এক্সপোজার টু দ্য ম্যাটার্নাল ব্লাড অ্যান্ড বডি ফ্লুইডস, যেটা বললাম। সাকশন দ্য বেবি আফটার জাস্ট ডেলিভারি ইমিডিয়েটলি। অ্যাডমিনিস্টার জিডোভুডিন ফর 6 months to baby as per order. During postpartum period, monitor for infection. Place the mother in isolation if immune system is severely compromised. Restrict breastfeeding. তারপর হচ্ছে দ্য নিউবর্ন। আচ্ছা, এখানে কিন্তু রেস্ট্রিক্ট ব্রেস্ট ফিডিং বলেছে, বাট উই উইল ব্রেস্ট ফিডিং করাবো। এখানে রেস্ট্রিক্ট বলা আছে, মানে হচ্ছে কম করাতে বলছে। এইসব কিন্তু ব্রেস্ট ফিডিংয়ের কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই ইন্ডিয়াতে হচ্ছে এইচআইভির ক্ষেত্রে, ঠিক আছে। কারণ কি রিস্কগুলোর থেকে, যেগুলো প্রবলেমগুলোর থেকে আমাদের ব্রেস্ট ফিডিংয়ের অ্যাডভান্টেজেস বেশি, ওই জন্য ব্রেস্ট ফিডিং ইজ নট কন্ট্রাইন্ডিকেটেড ইন কেস অফ এইচআইভি, এটা মাথায় রাখবেন। The newborn of HIV positive mother, neonates are positive to HIV because antibodies received from mother, but the newborn before any invasive procedure administer zidovudine to the newborn as prescribed for first 6 weeks of life. All immunization vaccine recommended at the regular schedule except live vaccines. লাইভ ভ্যাকসিনসগুলোকে অ্যাভয়েডের ক্ষেত্রে করা হয়। অল লাইভ ভ্যাকসিনস আর কন্ট্রাইন্ডিকেটেড, ঠিক আছে। এইচআইভি যেহেতু নিউবর্নের আছে, অলরেডি কম্প্রোমাইজড একটা ইমিউনো কম্প্রোমাইজড একটা স্টেট, ওই জন্য হচ্ছে লাইভ ভ্যাকসিনগুলোকে কন্ট্রাইন্ডিকেটেড। P24 antigen and CD4 cell count is the confirmatory test in the newborn of HIV, ঠিক আছে। P24 antigen আর CD4 cell count হচ্ছে confirmatory test in case of HIV. নেক্সট আমরা আসছি যেটা হচ্ছে ইনকম্পিটেন্ট সার্ভিক্স। ইট ইজ দ্য প্রিম্যাচিওর ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স উইচ মোস্টলি অকার ইন 4th to 5th month অফ প্রেগনেন্সি, ঠিক আছে। এটা হচ্ছে প্রিম্যাচিওর ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স, মানে আগেই হচ্ছে টার্মের আগেই হচ্ছে সার্ভিক্সটা ডাইলেট হতে স্টার্ট করে দিয়েছে, সেটাকে আমরা ইনকম্পিটেন্ট সার্ভিক্স বলবো। ট্রিটমেন্ট অফ চয়েস অফ ইনকম্পিটেন্ট সার্ভিক্স ইজ সার্ভিক্যাল সার্ক্লেজ, ঠিক আছে। আদার সার্জিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে সিরোজকার অপারেশন অ্যান্ড ম্যাকডোনাল্ডস অপারেশন, মানে এখানে সার্ভিক্যাল সার্ক্লেজ করা হয়, অথবা এখানে সিরোজকার অপারেশন অ্যান্ড ম্যাকডোনাল্ড অপারেশন করা যেতে পারে। এগুলো আমরা আবার আসবো, পড়বো। সাইন অ্যান্ড সিমটমস, ভ্যাজাইনাল ব্লিডিং, ফিটাল মেমব্রেন ভিজিবল থ্রু দ্য সার্ভিক্স, ঠিক আছে। এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট সাইন অ্যান্ড সিমটম। ভিটাল মেমব্রেনটা ভিজিবল হবে, আর হচ্ছে ভ্যাজাইনাল ব্লিডিং। নেক্সট হচ্ছে নার্সিং কেয়ার, প্রোভাইড বেড রেস্ট টু দ্য ক্লায়েন্ট টু প্রিভেন্ট ফার্দার প্রোগ্রেশন অফ দ্য ডিজিজ, মেনটেন হাইড্রেশন লেভেল, টু গিভ টোকোলাইটিক্স টু ইনহিবিট ইউট্রাইন কন্ট্রাকশন অ্যাজ পার অর্ডার, টু বি ডান সার্ভিক্যাল সার্ক্লেজ প্রসিডিওর, ইনিশিয়েট জেনারেল নার্সিং কেয়ার, ঠিক আছে। এই যে সার্ভিক্যাল সার্ক্লেজ, এটার হচ্ছে আইডিয়াল টাইম যেটা হচ্ছে 10 to 14 weeks অফ জেস্টেশন ফর প্লেসমেন্ট অফ সার্ভিক্যাল সার্ক্লেজ ফর ইনকম্পিটেন্ট সার্ভিক্স। ওভারভিউ, আর নন অ্যাবজর্বেবল রাবার ব্যান্ড প্লেসড অ্যারাউন্ড দ্য সার্ভিক্স টু কনস্ট্রিক্ট দ্য ইন্টারনাল অস অ্যাট 10 to 14 weeks অফ জেস্টেশন, মানে একটা রাবার ব্যান্ড টাইপের, নন অ্যাবজর্বেবল একটা রাবার ব্যান্ড টাইপের প্লেস করে দেওয়া হয় অ্যারাউন্ড দ্য সার্ভিক্সে, যাতে করে ইন্টারনাল অসটাকে হচ্ছে কনস্ট্রিক্ট করে দেয়, ঠিক আছে। ওই 10 to 14 weeks এটা করা হয় আইডিয়াল টাইম। দেন দ্য সার্ভিক্যাল সার্ক্লেজ রিমুভড অ্যাট 37 weeks অফ জেস্টেশন, কারণ কি এরপর টার্মে আসলে তো সার্ভিক্যাল ডাইলেটেশন হতে হবে, তাছাড়া তো বেবির ডেলিভারি হবে না, ঠিক আছে।
তাহলে 37 উইক্সে এটা হচ্ছে রিমুভ করা হয়। এটা মনে রাখবে যে কখন হচ্ছে রিমুভ করা হয়, কোয়েশ্চেন অনেক সময় আসে। অ্যান্ড ওয়েট ফর নর্মাল লেবার, ঠিক আছে। মনিটর দ্য কন্ট্রাকশন, রাপচার অফ মেমব্রেন অ্যান্ড ইনফেকশন আফটার প্লেসমেন্ট অফ সার্কলেজ। এরপর এটা দুটো টাইপ আছে, সিরোদকার আর ম্যাকডোনাল্ডস, দুটো আলাদাভাবে করা হয়। এগুলো অতটা ইম্পর্ট্যান্ট নয়, ঠিক আছে, এই WPHRBর জন্য, কিন্তু তোমরা দেখতে পারো। আমি এটার ইমেজগুলো আমি শেয়ার করে দেবো, ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপে। এরপর হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সি, মোর দ্যান ওয়ান ফিটাস ইজ গ্রোয়িং ইনসাইড দ্য ইউটেরাস ওয়ান্স আ প্রেগনেন্সি, মানে একটা প্রেগনেন্সিতে একটার বেশি ফিটাস যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওটাকে মাল্টিপল প্রেগনেন্সি বলবো। অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ ফিটাস ইট ইজ কল্ড ফলোয়িং অ্যাজ। টুইন্স যদি থাকে 2টো ফিটাস, ট্রিপলেটস 3 ফিটাস অ্যান্ড কোয়াড্রুপ্লেটস হচ্ছে 4 ফিটাস, অ্যান্ড নেক্সট ওইভাবে নাম দেওয়া হয়, ঠিক আছে। আর টুইন্সটা হচ্ছে মোস্ট কমন টাইপ অফ মাল্টিপল জেস্টেশন। এরপর আমরা আসবো টুইন্স, ঠিক আছে। মোনোজাইগোটিক টুইন্স হয়, ডাইজাইগোটিক টুইন্স হয়। মোনোজাইগোটিক টুইন্স কি? ইট ইজ অলসো known as identical twins. It is usually one fertilized ovum divided into two separate bodies. Then both peas are growing by mitosis resulting produce two fetus, ঠিক আছে। এখানে কিন্তু একটাই ফার্টিলাইজড ওভাম ছিল, সেটা কিন্তু ডিভাইড হয়েছে, ঠিক আছে। এরপর ইফ দিস অকার্স বিফোর 3 days অফ প্রেগনেন্সি, মানে হচ্ছে এটা যদি 3 days অফ প্রেগনেন্সির আগে হচ্ছে তাহলে এটা ডাইকোরিওনিক ডাইঅ্যামনিওটিক হবে, দ্যাট ইজ 2 প্ল্যাসেন্টা অ্যান্ড 2 অ্যামনিয়ন্স। এটা হচ্ছে লেস কমন। ইফ ডিভিশন অকার বিটুইন days 4 to 8 দেন মনোকোরিওনিক ডাইঅ্যামনিওটিক হবে, মানে 1 প্ল্যাসেন্টা অ্যান্ড 2 অ্যামনিয়ন্স। এটা হচ্ছে মোর কমন, মানে 1 প্ল্যাসেন্টা বলতে 1 কোরিয়ন অ্যান্ড 2 অ্যামনিয়ন্স, ঠিক আছে, ডাইঅ্যামনিওটিক। মোনোকোরিয়নিক মানে 1 কোরিয়ন। ইন মোনোজাইগোটিক অলওয়েজ ফিটাস আর আইডেন্টিক্যাল অর সেম সেক্স, আর মোনোজাইগোটিকের ক্ষেত্রে ফিটাসটা কিন্তু অলওয়েজ আইডেন্টিক্যাল হয় আর সেম সেক্সের হয়, ঠিক আছে। এরপর ডাইজাইগোটিক টুইন্স কি? ইট ইজ অলসো নোন অ্যাজ নন আইডেন্টিক্যাল টুইন্স in which two different oocytes release during the same menstrual cycle. একটা menstrual cycle দুটো oocyte যদি রিলিজ হয়ে যায় আর ফার্টিলাইজ বাই ডিফারেন্ট স্পাম, তখন ডিফারেন্ট স্পাম দ্বারা ফার্টিলাইজ হচ্ছে। ইন দিস অলওয়েজ 2 প্লাসেন্টা প্লাস 2 অ্যামনিয়ন, সো টোটাল 4 মেমব্রেনস, ঠিক আছে। ইন দিস অলওয়েজ মে ডিফারেন্সিয়েট সেক্স অ্যান্ড সেপারেট প্লাসেন্টা হয়, এটা দুটোর আলাদা। ক্ষেত্রে আরেকটা কেস হয় যেটা হচ্ছে সুপারফেকেন্ডেশন। ইট ইজ ফার্টিলাইজেশন অফ টু ওভা প্রডিউসড ইন 2 ডিফারেন্ট মেনস্ট্রুয়েশন সাইকেল, ঠিক আছে। দুটো ডিফারেন্ট মেনস্ট্রুয়েশন সাইকেলে যদি দুটো ওভা প্রডিউস হচ্ছে, যে এটা হয় সুপারফিটেশন, মানে হচ্ছে ফার্টিলাইজেশন অফ টু ওভা প্রডিউসড ইন দ্য সেম মেনস্ট্রুয়েশন সাইকেল উইচ ইজ নেভার পসিবল, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের হিউম্যানের ক্ষেত্রে পসিবল নয়। সুপারফেকেন্ডেশনটা অনেক সময় হয়, খুব রেয়ার কেসে, ঠিক আছে, আর ওটা হতে পারে আর কি। এরপর নোট আছে যে multiple gestation or twins should not be given methargin with the delivery of the first baby. After delivery of the first baby should be at least 8 to 10 centimeter cord has to leave behind the administration of any drug and transfusion, ঠিক আছে। তাহলে আমরা মাল্টিপল জেস্টেশন বা টুইন্সের ক্ষেত্রে আমরা হচ্ছে কনফার্ম করব যে আর একটা বেবি আছে, ওই জন্য কনফার্ম করে নেওয়ার পরে আমরা কখনোই মিথার্জিন কিন্তু ফার্স্ট বেবি হওয়ার পরে দিয়ে দেবো না, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে অনেক সিভিয়ার কন্ট্রাকশন হয়ে সেকেন্ড বেবিটা মারা যেতে পারে, ওই জন্য আমরা ভালোভাবে অ্যাসেস করব যে এটা টুইন প্রেগনেন্সি, তারপরে হচ্ছে ফার্স্ট বেবি হওয়ার পরে দেবো না। আর বেবি শুড বি অ্যাটলিস্ট 8 to 10 সেন্টিমিটার কর্ডটা হচ্ছে রাখতে হবে ফর অ্যাডমিনিস্ট্রেশন অফ এনি ড্রাগ ও ট্রান্সফিউশন, সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে 8 to 10 সেন্টিমিটার কর্ডটা রাখতে হয়। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, ওই মোনোজাইগোটিক টুইন্সের টাইপগুলো যেগুলো হচ্ছে ডিভিশন যে টাইমে হবে সেই অনুযায়ী হচ্ছে হয়, ঠিক আছে। তাহলে এটা একটা আমি এখানে বলে দিই। আচ্ছা, এখানে আমি লিখছি, হ্যাঁ। আচ্ছা, যদি হচ্ছে টুইন্সটা
যদি হচ্ছে 72 আওয়ার্সের মধ্যে হচ্ছে ডিভিশন হয়ে যায়, এগুলো কিন্তু মোনোজাইগোটিক টুইন্সের ক্ষেত্রেই আমি বলছি, ঠিক আছে। 72 আওয়ার্সের মধ্যেই যদি হয়ে যায়, আগেও পড়লাম, সেখানে আমরা ডিএডিসি পাবো, মানে ডাই অ্যামনিওটিক অ্যান্ড ডাই কোরিওনিক, ঠিক আছে। মানে হচ্ছে এটা ফিটাস F1, এটা হচ্ছে F2, ঠিক আছে, F2, আর এটা এরকমভাবে দুটো এরকম পাবো, ঠিক আছে, আলাদা আলাদা। যেটা হচ্ছে দুটো অ্যামনিয়ন, এই ভিতরটা অ্যামনিয়ন, বাইরেরটা কোরিয়ন, এরকম ভিতরটা অ্যামনিয়ন, বাইরেরটা কোরিয়ন, ঠিক আছে। এরকম দুটো ফিটাস, দুটো অ্যামনিয়ন আর দুটো কোরিয়ন পাবো। এটার ক্ষেত্রে এই টুইন্সগুলো কিন্তু গুড প্রগনোসিস হয়, মানে এদের হচ্ছে প্রগনোসিসটা ভালো হয়, গুড প্রগনোসিস, ঠিক আছে। এরপর হচ্ছে 4 to 8 আওয়ার্সের মধ্যে যদি ডিভাইড করে, দেন আমরা কি পাবো, ডিএএমসি। এগুলো মনে রাখার জন্য আমি বলে দিচ্ছি পরপর, ডাইঅ্যামনিওটিক, মোনোকোরিওনিক, ঠিক আছে, ডাইঅ্যামনিওটিক অ্যান্ড মোনোকোরিওনিক। মানে এখানে অ্যামনিয়ন হচ্ছে দুটো পাবো, মানে ফিটাস 1, ফিটাস 2, এটার ক্ষেত্রে দুটো অ্যামনিয়ন পাবো, বাট হচ্ছে এগুলো একটাই কোরিয়ন থাকবে, কোরিয়নটা একটা, এই দুটো হচ্ছে অ্যামনিয়ন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ডাইঅ্যামনিওটিক মোনোকোরিয়নিক, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা একটা কমপ্লিকেশন মোস্ট কমনলি দেখতে পাই, ঠিক আছে। কি কমপ্লিকেশন দেখতে পাই না, হচ্ছে টুইন টু টুইন ট্রান্সফিউশন সিনড্রোম, টুইন টু টুইন ট্রান্সফিউশন সিনড্রোম, ট্রান্সফিউশন সিনড্রোম, ঠিক আছে। এখানে টুইন টু টুইন আমরা ট্রান্সফিউশন সিনড্রোম দেখতে পাই ইন কেস অফ ডিএমসি, মানে ডাই অ্যামনিওটিক মোনোকোরিয়নিক। এরপর যদি 8 to 14 ডেজের মধ্যে হচ্ছে আমাদের আচ্ছা, এটা আমি ভুল করে আওয়ার লিখে দিয়েছি, ভেরি সরি, এটা ডে হবে, ঠিক আছে। 4 to 8 ডেজ, মানে 72 আওয়ার্স বলতে 3 ডেজ, 3 ডেজ আমরা জানি, দেন হচ্ছে আমাদের 4 to 8 ডেজ হলে ডাইঅ্যামনিওটিক মোনোকোরিয়নিক হবে, আর 8 to 14 ডেজ হলে সেক্ষেত্রে মোনোঅ্যামনিওটিক অ্যান্ড মোনোকোরিয়নিক হবে, মানে হচ্ছে দুটোই একটা একটা থাকবে, এরকম ফিটাস 1, ফিটাস 2, ঠিক আছে, এরকম একটা কোরিয়ন আর একটাই অ্যামনিয়ন থাকবে, ঠিক আছে। এটা অ্যামনিয়ন, এটা হচ্ছে কোরিয়ন, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি কি কমপ্লিকেশন দেখতে পারি, এক্ষেত্রে কর্ড এন্ট্যাঙ্গেলমেন্ট আমরা কমপ্লিকেশনটা দেখতে পারি, এন্ট্যাঙ্গেলমেন্ট। এটা সব থেকে ইম্পর্ট্যান্ট যে কমপ্লিকেশনটা, সেটা হচ্ছে যেটা পড়লাম, এই যে ডিএএমসির ক্ষেত্রে এই টুইন টু টুইন ট্রান্সফিউশন সিনড্রোম, এটা মাথায় রাখবে, ঠিক আছে। মানে হচ্ছে একটা টুইনের থেকে আর একটা টুইন হচ্ছে যে ফ্লুইড বা যাই বলো, ব্লাডটা হচ্ছে ব্লাড ভলিউমটা চলে আসে, ঠিক আছে। একটা ডোনার টুইন থাকে, একটা হচ্ছে রিসিপিয়েন্ট টুইন থাকে। তো একটা বাচ্চা খুবই মানে ওয়েট কমে যায়, তার সব কিছু কমে যায়, ঠিক আছে, তার ফ্লুইড সব কিছু কমে যায়, আর একটা বাচ্চার অনেক বেশি সব কিছু বেড়ে যায়। ওই জন্য হচ্ছে একটা বেবি আমরা অনেক ওয়েটে বেশি পাবো, আর একটা বেবি অনেক ওয়েটটা কম পাবো, ঠিক আছে। এরপর আফটার যদি 14 ডেজ হয়, ঠিক আছে, 14 ডেজের পরে, আফটার 14 ডেজ যদি হচ্ছে আমাদের ডিভিশনটা হয়, তাহলে আমরা কি পাবো, দ্যাট ইজ কনজুগেটেড, মানে কনজয়েন্ট যে টুইন্সগুলো বলা হয় সেটা পাবো, ঠিক আছে। এক্ষেত্রেও মোনোঅ্যামনিওটিক মোনোকোরিয়নিক টুইন্স আমরা পাবো, আর এটা হবে কনজয়েন্ট টুইন্স, বা আমরা সাইমিজ টুইন্স অর অ্যাটাচ টুইন্সও বলে থাকি, সাইমিজ টুইন, SIAMESE, সাইমিজ টুইন, ঠিক আছে, সাইমিজ টুইনও বলে থাকি বা অ্যাটাচ টুইন বলে থাকি। এটা হচ্ছে আমাদের সব থেকে ওয়ার্স্ট প্রগনোসিস, ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্স্ট প্রগনোসিস, ঠিক আছে, 14 ডেজের পরে যদি ডেভেলপ হয়, ঠিক আছে। তাহলে এই ইমেজটার থ্রু দিয়ে আমাদের মনে রাখতে সুবিধা, ওই জন্য আমি এই ইমেজগুলো পরপর ড্র করলাম। প্রথমে দেখো 3 দিনের মধ্যে যদি হয়, দুটোই আলাদা আলাদা, দুটো আলাদা ফিটাস থাকছে, দুটো আলাদা হচ্ছে তার অ্যামনিয়ন কোরিয়ন থাকছে, ঠিক আছে। এরপর আস্তে আস্তে জয়েন হতে হতে যাবে ভিতর দিক থেকে, ঠিক আছে। তো ফার্স্টে হচ্ছে বাইরের দিক থেকে, তো ফার্স্টে হচ্ছে দুটো অ্যামনিয়ন থাকছে, কিন্তু বাইরেটা জয়েন হলো, ঠিক আছে, মানে একটাই কোরিয়ন হলো, বাট দুটো অ্যামনিয়ন থাকছে। নেক্সট 8 থেকে
14 ডেজে কি হচ্ছে, দুটোই জয়েন হচ্ছে, মানে বাইরের দিকটা তো জয়েন ছিল ওই কোরিয়ন একটা, এরপর অ্যামনিয়নও একটা হয়ে গেল, তাহলে সেটা মোনো অ্যামনিওটিক মোনো কোরিয়নিক হলো। নেক্সট আমাদের যেটা পাবো এখানে পুরো কনজয়েন্ট টুইন্স হবে, মানে এখানে ফিটাস 1 F1 F2 এইভাবে ওর একটা অ্যামনিয়ন একটা কোরিয়নই থাকবে, কিন্তু এই দুটো একদম কনজয়েন্ট থাকবে, মানে কোনো জায়গায় অ্যাটাচ থাকবে। যেমন এক্সাম্পল অফ কনজয়েন্ট টুইন্স অনেক কিছু হয়, ধরো থোরাকোপেগাস একটা হয়, মানে তার থোরাক্সে হচ্ছে অ্যাটাচ থাকছে দুটো টুইন, ঠিক আছে, থোরাক্সে যদি হতে অ্যাটাচ থাকছে মানে থোরাক্স এরিয়াতে, দেন ওটাকে আমরা থোরাকোপ্যাগাস বলি, প্যাগাস, এরকম অনেকগুলো নাম আছে, ঠিক আছে, থোরাকোপ্যাগাস। দেন আমাদের প্যাগাস আছে, প্যাগাস, যেটা হচ্ছে আমাদের মানে অ্যাবডোমেনের ওখানে যদি জয়েন থাকে, অ্যাবডোমেন মানে জিফি স্টারনাম থেকে আমাদের আম্বেলিকাস পর্যন্ত ওই অ্যাবডোমেনে যদি হচ্ছে ফিটাসগুলো জয়েন থাকে, দেন আমরা প্যাগাস বলি। একটা হচ্ছে পায়োপ্যাগাস মানে কি বাটাক্সে জয়েন থাকে, ঠিক আছে, অনেকগুলো এরকম টার্ম আছে। আর একটা হচ্ছে পায়োপ্যাগাস, পায়োপ্যাগাস, ঠিক আছে, পায়োপ্যাগাস মানে বাটাক্সের ওখানে জয়েন থাকছে, বাটাক্স, ঠিক আছে। আরও আছে যেটা হচ্ছে ইসচিওপ্যাগাস, মানে হচ্ছে ইসচিয়ামে জয়েন থাকে, সেটাকে বলে ইসচিওপ্যাগাস, ISCHI, ইসচিওপ্যাগাস, ঠিক আছে। যদি ইসচিয়ামে জয়েন থাকে ইসচিওপ্যাগাস, যদি হেড রিজিয়নে জয়েন থাকে দেন হচ্ছে ক্র্যানিওপ্যাগাস, অ্যান্ড হচ্ছে প্যাগাস বলে থাকে, মানে পুরো হেড টু বাটাক্স পুরো ইয়েটা জয়েন থাকবে, সেটাকে বলা হয় প্যাগাস বা হচ্ছে প্যাগাস, ঠিক আছে। এগুলো হচ্ছে অনেকগুলো নাম আছে। এরপর এই নামগুলো থেকে অনেক সময় কোয়েশ্চেন চলে আসে, তাই আমি একটু একটু বলে দিলাম, তোমরা নামটা শুনেই বুঝতে পারবে। থোরাকোপ্যাগাস মানে থরাক জয়েন, অমফ্যালো মানে হচ্ছে আমাদের অ্যাবডোমেন জয়েন, অ্যাবডোমেনের ওই জায়গাটা আমরা অমফ্যালোপ্যাগাস বলি, অমফ্যালোসিলও পড়বো আমরা পেডিয়াট্রিক্সে, ঠিক আছে। পায়োপ্যাগাস মানে বাটাক্সটা জয়েন, ইসচিও মানে ইসচিয়ামটা জয়েন, ক্রেনিওপ্যাগাস মানে ক্রেনিয়ামটা জয়েন, রেকিপ্যাগাসটা একটু মনে রাখবে, রেকিপ্যাগাস যেটা হচ্ছে পুরো একদম আমাদের হেড টু বাটাক্স জয়েন থাকে, হেড টু বাটাক্স পুরোটা হচ্ছে জয়েন থাকে, হেড টু বাটাক্স পুরো এরিয়াটা হচ্ছে জয়েন থাকে, ঠিক আছে। এগুলো টাইপস অফ কনজয়েন্টেড টুইন্স। আশা করি বোঝা গেছে, এগুলো একটু আলাদা ইম্পর্ট্যান্ট আছে যেগুলো বুকে দেওয়া নেই, ওই জন্য আমি বলে দিলাম, ঠিক আছে। এরপর আমরা আসবো যেটা হচ্ছে জেস্টেশনাল হাইপারটেনশন কি, ব্লাড প্রেশার স্লাইট এলিভেটেড উইথ মাইল্ড সিমটমস উইদাউট proteinuria, or it is high blood pressure during pregnancy that will lead to preeclampsia and eclampsia. Preeclampsia ki, it is pregnancy associated hypertension. It is usually occurs after 20 weeks of pregnancy. Classical sign of preeclampsia, hypertension, edema and proteinuria, very very important. আর প্রিএক্লাম্পসিয়াটা কিন্তু 20 উইকস অফ প্রেগনেন্সির পরেই হয়, ঠিক আছে, ইউজুয়ালি 20 উইকস অফ প্রেগনেন্সির পরে হয়। আর ক্লাসিক্যাল সাইনটা হচ্ছে হাইপারটেনশন, ইডিমা অ্যান্ড প্রোটিনিউরিয়া, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা মাথায় রাখবে। দেয়ার আর টু টাইপস অফ প্রিএক্লাম্পসিয়া, একটা হচ্ছে মাইল্ড টু মডারেট প্রিএক্লাম্পসিয়া আর একটা হচ্ছে সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া। এরপর মাইল্ড টু মডারেট প্রিএক্লাম্পসিয়াটা কি, ব্লাড প্রেশার 140/90 to 160/110 mmHg, এটা হচ্ছে আমাদের মডারেট প্রিএক্লাম্পসিয়ার ক্রাইটেরিয়া। প্রোটিনিউরিয়া less than 2 gram per 24 hours or +1 on random dipstick method, ইউরিন আউটপুট or creatinine on burn or platelet এগুলো সব নর্মাল থাকবে, ঠিক আছে। সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া কি, ব্লাড প্রেশার যখন 160/110 mm of H0 বেশি থাকবে, ঠিক আছে, 140 থেকে 160 আমরা পড়লাম ইন কেস অফ মডারেট টু মাইল্ড টু মডারেট প্রিএক্লাম্পসিয়া, 140/90 থেকে 160/110, এবার 160/110 যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া পাবো। আর প্রোটিনিউরিয়া এখানে গ্রেটার দেন 5 gram per 24 hours or 3+ on dipstick method, মেনলি এই 1+টা ইন কেস অফ মাইল্ড টু মডারেট আর 3+ ইন কেস অফ সিভিয়ার, এটা মাথায় রাখলে হবে। ক্রিয়েটিনিন অর বার্ন লিভার এনজাইমস এখানে এলিভেটেড, প্লেটলেট হচ্ছে ডিক্রিজড, ইরিটেবিলিটি, এপিগ্যাস্ট্রিক পেন, পারসিস্টেন্ট হেডেক, ইডিমা, ইউরিন আউটপুট, অলিগিউরিয়া হচ্ছে less than 400 per day, ঠিক আছে, less than 400 ml হবে, less than 400 ml per day। ভিজুয়াল ডিস্টারবেন্সেস এখানে হচ্ছে প্রেজেন্ট থাকবে, এটাও ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে ভিজুয়াল ডিস্টারবেন্সেস প্রেজেন্ট থাকবে। তাহলে এগুলো হচ্ছে সিভিয়ার প্রিএক্লাম্পসিয়ার ক্রাইটেরিয়া।
পালমোনারি এখানে যেটা প্লেটলেটস ডিক্রিজ, এটা হেল্প সিনড্রোম একটা আছে, সেখানেও আমরা আবার পড়বো। পালমোনারি ইডিমা আর হার্ট ফেলিয়ার মে বি প্রেজেন্ট, রিডিউসড অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম। ঠিক আছে, এরপর আমরা আসবো যেটা হচ্ছে এক্ল্যাম্পসিয়া। আচ্ছা, এখানে হেল্প সিনড্রোমটা দেয়নি। আচ্ছা, নেক্সট আমরা দেখি, লাস্টে হয়তো আছে, যদি না থাকে আমি বলে দেবো। এক্ল্যাম্পসিয়া কি? দ্য টার্ম অফ এক্ল্যাম্পসিয়া মিনস আ ফ্ল্যাশ অফ লাইটনিং। ঠিক আছে, মানে এক্ল্যাম্পসিয়াটা প্রি এক্ল্যাম্পসিয়ারও আরও সিভিয়ার কন্ডিশন। এখানে কিন্তু আমাদের কনভালশন হয়। প্রি এক্ল্যাম্পসিয়া প্লাস হাইপারটেনশন উইথ কনভালশন, আমরা সেটাকে এক্ল্যাম্পসিয়া বলে থাকি। The type of seizure occur during eclampsia is grand mal seizure. এরপর হচ্ছে which of the following is not a sign of impending eclampsia: persistent frontal headache, diminished urine output, raised body temperature or epigastric pain. ঠিক আছে, এটা তোমরা আনসার অলরেডি দেওয়া আছে, হচ্ছে রেজড বডি টেম্পারেচার। বুঝতেই পারছো যে বললাম ফ্রন্টাল হেডেক আমরা পাবো প্রি এক্ল্যাম্পসিয়ার ক্ষেত্রেও। ডিমিনিসড ইউরিন আউটপুটটা তো একটা ইম্পর্ট্যান্ট ফিচার, এপিগ্যাস্ট্রিক পেনও হয়, তাহলে বডি টেম্পারেচারটা হচ্ছে আমাদের বাড়ে না। ঠিক আছে, তাহলে রেজড বডি টেম্পারেচার হচ্ছে আমাদের হবে আনসার। এরপর হচ্ছে ক্রনিক হাইপারটেনশন। ক্রনিক হাইপারটেনশন দ্যাট ইজ অবজারভেবল বিফোর প্রেগনেন্সি অর দ্যাট ইজ ডায়াগনোসড বিফোর 20 উইকস অফ জেস্টেশন। বিফোর 20 উইকস অফ জেস্টেশনে যেটা ডায়াগনোস হচ্ছে সেটা হচ্ছে আমাদের হাইপারটেনশন। রিস্ক ফ্যাক্টর কি? মানে ক্রনিক হাইপারটেনশনটা অ্যাকচুয়ালি কি, মানে মাদারের হচ্ছে ওটা আগের থেকেই হাইপারটেনশন থাকে, হয়তো আগে ডায়াগনোস হয়নি, প্রেগনেন্সির ক্ষেত্রে ওটা ডায়াগনোস হচ্ছে। ঠিক আছে, প্রেগনেন্সি হয়েছে বলে তখনই চেক হচ্ছে, তো সেই জন্য ডায়াগনোস হচ্ছে। ওই জন্য বিফোর 20 উইকস অফ জেস্টেশনেই আমাদের হাইপারটেনশন এখানে দেখতে পাওয়া যায়। এটা রিস্ক ফ্যাক্টর প্রাইমারি ক্যাভিটা ওমেন ইয়ঙ্গার দেন 90 ইয়ার অ্যান্ড ওল্ডার দেন 40 ইয়ার্সেও হতে পারে, বা অনেক সময় আগে থাকবে তারও মানে নেই, পরেও ডায়াগনোস হতে পারে, মানে পরেও ডেভেলপ করতে পারে, সেটাকেও আমরা ক্রনিক হাইপারটেনশন বলে থাকি। ক্রনিক HDN অ্যান্ড ক্রনিক রেনাল ডিজিজ অ্যান্ড ডায়াবেটিস, ফ্যামিলি হিস্ট্রি অফ জেস্টেশনাল হাইপারটেনশন যদি থাকে সেক্ষেত্রেও এটা হতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে নার্সিং কেয়ার অফ ওমেন উইথ হাইপারটেনসিভ ডিসঅর্ডার। মাইল্ড হাইপারটেনশন হলে কি হবে? মনিটর ব্লাড প্রেশার, মনিটর ফিটাল অ্যাক্টিভিটি অ্যান্ড ফিটাল গ্রোথ। পজিশন হচ্ছে ল্যাটারাল পজিশন টু ইমপ্রুভ অক্সিজেনেশন টু দ্য ফিটাস, টু গিভ অর্ডার মেডিসিনস, মনিটর ইনটেক আউটপুট, ইনিশিয়েট জেনারেল নার্সিং কেয়ার। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে মাইল্ড হাইপারটেনশনের ক্ষেত্রে। মাইল্ড যদি প্রি এক্লাম্পসিয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে প্রোভাইড বেড রেস্ট, পজিশন ল্যাটারাল পজিশন, monitor blood pressure and weight and neurological symptoms, monitor deep tendon reflexes and observe for the presence of hyperreflexia or clonus, because hyperreflexia indicates increased CNS irritability. Bicep reflex, normal response হচ্ছে flexion of the arm at the elbow, patellar reflex, normal response extension of the leg. গ্রেডেড অফ রিফ্লেক্স, মানে এখানে আমরা ডিপ টেন্ডন রিফ্লেক্সটাকে অ্যাকচুয়ালি মনিটর করি যে হাইপার রিফ্লেক্সিয়া থাকছে কি না, কারণ কি হাইপার রিফ্লেক্সিয়া থাকলে ওটা সিএনএস ইরিটেবিলিটি হয়। এরপর ওটার জন্য এখানে বলা আছে যে নর্মাল রিফ্লেক্সগুলো কী কী হয়, গ্রেডগুলো কী কী হয়, তাহলে মনিটর করতে পারবো। গ্রেড 0 হলে অ্যাবসেন্স, মানে রিফ্লেক্সটা অ্যাবসেন্ট আছে। 1+ হলে রিফ্লেক্স প্রেজেন্ট বাট হাইপো অ্যাক্টিভ, 2টা হচ্ছে নর্মাল রিফ্লেক্স, 3+ হলে হাইপার অ্যাক্টিভ রিফ্লেক্স, আর 4+ হলে হাইপার অ্যাক্টিভ রিফ্লেক্স উইথ ক্লোনাস হচ্ছে প্রেজেন্ট থাকে। ঠিক আছে, এই দুটো হচ্ছে অ্যাবনর্মাল, আর এই দুটো আমরা ডিপ টেন্ডার রিফ্লেক্স দেখে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, যে তার সিএনএস ইরিটেবিলিটি হয়েছে কি না। এরপর আমরা মনিটর ইনটেক আউটপুট চার্ট, ইউরিন আউটপুট greater than 30 ml/hour ইন্ডিকেট অ্যাডিকুয়েট রেনাল ফাংশন। ইনটেক আউটপুট চার্টটা মনিটর করা খুব ইম্পর্ট্যান্ট, কারণ কি ইউরিন আউটপুটটা যদি কম হয়ে যায় 30 ml/hour, সেটা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর। যখন আমরা এক্ষেত্রে আমরা MgSO4 দিই, সেক্ষেত্রেও হচ্ছে ইউরিন আউটপুট কম থাকলে তার টক্সিসিটি হওয়ার রিস্কটা, MgSO4 টক্সিসিটি হওয়ার রিস্কটা বেড়ে যায়। ঠিক আছে, ওই জন্য ইউরিন আউটপুটটা মেনটেন করা খুব ইম্পর্ট্যান্ট। To give adequate IV fluids and medicine as per order, give an antidote of calcium gluconate for magnesium toxicity at bedside. Always আমাদেরকে ক্যালসিয়াম গ্লুকোনের পাশে রাখতে হয়, কারণ কি ম্যাগনেসিয়াম সালফেটের টক্সিসিটি হয়ে গেলে ওটা যাতে অ্যাডমিনিস্টার করতে পারি। ঠিক আছে,
এক্লামসিয়াতে হচ্ছে বি কাম অ্যান্ড আচ্ছা প্রি এক্লামসিয়া অ্যাকচুয়ালি ম্যাগনেসিয়াম সালফেটটা হচ্ছে এক্লামসিয়ার ক্ষেত্রেই দেওয়া হয় অ্যাজ এ ট্রিটমেন্ট, বাট প্রোফাইল্যাকটিক্যালি আমরা প্রি এক্লামসিয়াতেও দিয়ে দিই যাতে করে হচ্ছে ওটা এক্লামসিয়াতে না পৌঁছে যায়। তো অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট কন্ডিশন অ্যাকর্ডিং টু দ্য মাদার্স কন্ডিশন আমরা হচ্ছে মাদারকে দেখে হচ্ছে সেইভাবে ডক্টর অর্ডার করলে সেইভাবে দেখে হচ্ছে দিতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে এক্লামসিয়া বি কাম অ্যান্ড স্টে উইথ দ্য ক্লায়েন্ট অ্যান্ড কল ফর হেল্প, মেনটেন অ্যান্ড ওপেন এয়ারওয়ে, ফার্স্ট প্রায়োরিটি টার্ন অন দ্য সাইড অর ল্যাটারাল। কারণ কি এখানে হচ্ছে মাদারের হচ্ছে সিজার হচ্ছে বা হচ্ছে কনভালশন হচ্ছে, ওই জন্য আমাদেরকে ওপেন এয়ারওয়েটা ফার্স্ট প্রায়োরিটি রাখতে হবে, ওই জন্য ল্যাটারাল পজিশন মাদারকে দেওয়া হয়। অ্যাডমিনিস্টার অক্সিজেন বাই ফেস মাস্ক 8 to 10 লিটার পার মিনিট, মনিটর FHR pattern frequently to give medication to control the seizure as per order. During seizure, do not force anything and prevent from injury. During seizure, only watch the client like pattern of seizure, duration of seizure, etc. এটা আমরা আগেও পড়েছি যে সিজারের সময় আমরা নিউরোমাস্কুলার ডিসঅর্ডার্সেই পড়ছিলাম যে সিজারের সময় কিন্তু আমরা কখনোই কিছু বাইরে থেকে ইনসার্ট করব না, অ্যাজ ইট ইজ হতে দেব, সেটাকে অবজার্ভ করব, প্যাটার্নটা সব কিছু অবজার্ভ করব, দেন হয়ে গেলে আমরা হচ্ছে অক্সিজেন অ্যাডমিনিস্টার করতে পারি বা যেগুলো বাকি জিনিসগুলো পেশেন্টের প্রবলেম হচ্ছে সেগুলো দেখতে পারি, কিন্তু হচ্ছে ডিউরিং সিজার কোনো কিছুই আমরা ইন্টারফেয়ার করব না। আফটার সিজার মেনটেন পেটেন্ট এয়ারওয়ে, সাকশন দ্য ক্লায়েন্টস মাউথ অ্যাজ পার নিডেড, এটা কিন্তু আফটার সিজার। প্রিপেয়ার ফর ডেলিভারি আফটার স্টেবিলাইজেশন অফ দ্য ক্লায়েন্ট, ঠিক আছে। অক্সিজেনেশনটা অনেক সময় আগের থেকেই দিয়ে দেওয়া হয়, কারণ কি যাতে করে হচ্ছে বাচ্চার না কম্প্রোমাইজ হয়, যেহেতু মাদারের যদি অক্সিজেনটা না পৌঁছায় তাহলে বাচ্চার ক্ষেত্রেও হচ্ছে অক্সিজেন যাবে না, ওই জন্য হচ্ছে অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশনটা কিন্তু আগেও করা হয়, ঠিক আছে। সিজারের আগের থেকেই স্টার্ট করে দেওয়া হয় অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশনটা, বা সেই টাইমেও করা হয়, এটা কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে, বাইরে থেকে কোনো ইন্টারফিয়ারেন্স জেনারেলি করা হয় না, বাট প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে এটা অনেক সময় করা হয়। অনেক সময় এইসব ইনফ্লেক্সে কোনো কোনো কোয়েশ্চেনও আমরা দেখতে পাবো, তার জন্য আমি এটা এখানেই বলে দিলাম, ঠিক আছে। তো ইন্টারফেয়ার করা হয় না বলে ওখানে অপশান থাকবে যে অক্সিজেন দিতে হবে, তো সেক্ষেত্রে কিন্তু অক্সিজেনটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এটা একটু আলাদা একটা কোয়েশ্চেন অনেক সময় আসে। সিভিয়ার প্রি এক্লামসিয়া মেনটেন বেড রেস্ট টু গিভ ম্যাগনেসিয়াম সালফেট বাই ইনফিউশন পাম্প অ্যাজ অর্ডার টু প্রিভেন্ট সিজার। এই যে বললাম সিভিয়ার প্রি এক্লামসিয়ার ক্ষেত্রে হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম সালফেট অ্যাডমিনিস্টার করতে হয়। মেনটেন থেরাপিউটিক লেভেল অফ ম্যাগনেসিয়াম সালফেট দ্যাট ইজ 4 to 7 milli equivalent per liter. Very very important therapeutic level of magnesium sulfate. According to serum level of magnesium sulfate, various parameters will affect following as এই যে এরপর ম্যাগনেসিয়াম এর সিরাম লেভেলটা দেখে আমরা বুঝতে পারবো যে কী কী বা বাইরের যে আমরা সিমটমসগুলো কী কী হচ্ছে সেগুলো হচ্ছে বুঝতে পারবো, ঠিক আছে। যেমন হচ্ছে ধরো 7 to 10 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার যদি হয় সেক্ষেত্রে লস অফ প্যাটেলার রিফ্লেক্স হবে, ঠিক আছে। রেসপিরেটরি ডিপ্রেশন কখন হবে 10 to 15 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, কার্ডিয়াক ডিপ্রেশন 15 to 20 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, আর কার্ডিয়াক অ্যারেস্ট যদি 20-এরও বেশি হয়ে যায় সেক্ষেত্রে হবে। এগুলো হচ্ছে ম্যাগনেসিয়াম টক্সিসিটি। তো ম্যাগনেসিয়াম সালফেট টক্সিসিটিতে এই লেভেলগুলো থাকলে এই সিমটমসগুলো আমরা দেখতে পাবো, মাথায় রাখবে, ঠিক আছে। মনিটর ফর সাইন অফ ম্যাগনেসিয়াম টক্সিসিটি সাচ অ্যাজ ফ্লাশিং অ্যান্ড সোয়েটিং, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সাইন অফ ম্যাগনেসিয়াম টক্সিসিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফ্লাশিং অ্যান্ড সোয়েটিং, হাইপোটেনশন, ডিপ্রেসড ডিপ টেন্ডন রিফ্লেক্স, ঠিক আছে। ম্যাগনেসিয়াম টক্সিসিটি হলে ডিপ টেন্ডন রিফ্লেক্স হচ্ছে ডিপ্রেসড হবে, আর্লি সাইন অফ ম্যাগনেসিয়াম টক্সিসিটি। মানে নর্মালি আমরা পড়ছিলাম যে হচ্ছে হাইপার রিফ্লেক্সিয়া আর ক্লোনাস থাকতে পারে, ঠিক আছে, এমনিতে নর্মাল প্রি এক্লামসিয়াতে, কিন্তু ম্যাগনেসিয়াম যখন চলছে ম্যাগনেসিয়াম সালফেট তারপরে যদি টক্সিসিটি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা হাইপো রিফ্লেক্সিয়া পাবো বা হচ্ছে ডিপ্রেস ডিপ টেন্ডন রিফ্লেক্স। ডিপ্রেস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, রেসপিরেটরি অ্যান্ড কার্ডিয়াক ডিপ্রেশন হবে, হার্ট অ্যাটাক হবে, টু গিভ অর্ডার মেডিকেশন অ্যান্ড প্রিপেয়ার ফর ইন্ডাকশন অফ লেবার, প্রেজেন্স অফ টোটাল প্রোটিন 0.3 গ্রাম or more in 24 hours, urine is considered positive for preeclampsia. ম্যাগনেসিয়াম সালফেট ইজ আ ড্রাগ অফ চয়েস ফর দ্য ম্যানেজমেন্ট অফ এক্লামসিয়া। আমি বললাম যেটা ক্রাইটেরিয়া টু রিপিট ডোজ MgSO4 ফর এক্লামসিয়া, নি জাগ রিফ্লেক্স যদি প্রেজেন্ট থাকে, ইউরিন আউটপুট এক্সিডস 30 ml per hour অ্যান্ড রেসপিরেটরি রেট 12 ব্রিথ পার মিনিট। এই লাইনটাও খুব খুব খুব
খুব ইম্পর্টেন্ট। এই 3টে জিনিস আমাদেরকে দেখতে হয়, তবে পরেই আমরা জানবো যে কোনো টক্সিসিটি নেই আর আমরা আবার ডোজটা হচ্ছে দিতে পারবো। সেই 3টে জিনিস কি? একটা হচ্ছে নি জার্ক রিফ্লেক্স প্রেজেন্ট থাকবে, তার মানে হচ্ছে কোনো টক্সিসিটি নেই। ইউরিন আউটপুটটা হচ্ছে 30 ml/hour বেশি হবে, কারণ কি যদি কম হয় সেক্ষেত্রে এটা একটা রিস্ক ফ্যাক্টর ফর ম্যাগনেসিয়াম টক্সিসিটি, ঠিক আছে। আর রেসপিরেটরি রেট হচ্ছে গ্রেটার দেন 20 breaths/minute। এরপর ইউরিন আউটপুটটা কিন্তু ইজ নট, মানে ইউরিন less urine output is not a symptom of magnesium toxicity, but it can cause magnesium toxicity। যে কথাটা বললাম খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু একটা সিমটম হিসেবে আমরা পাই না যে ম্যাগনেসিয়াম টক্সিসিটি হলে কি ইউরিন আউটপুট কমে, না। ইউরিন আউটপুট কম থাকলে ম্যাগনেসিয়াম টক্সিসিটি হওয়ার চান্সটা বেড়ে যায়, ঠিক আছে। ওই জন্য হচ্ছে এটাকে আমাদেরকে মনিটর করতে হয়। বাকি যেগুলো পড়লাম যে নি জার্ক রিফ্লেক্স প্রেজেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে যদি নি জার্ক রিফ্লেক্স অ্যাবসেন্ট থাকে দ্যাট ইজ আ সাইন অফ ম্যাগনেসিয়াম টক্সিসিটি। রেসপিরেটরি রেট যদি 12 কম হয় দ্যাট ইজ আ সাইন অফ ম্যাগনেসিয়াম টক্সিসিটি। বোঝা গেছে? আচ্ছা, এরপর হচ্ছে কমপ্লিকেশন অ্যাসোসিয়েটেড উইথ জেস্টেশনাল হাইপারটেনশন, অ্যাবডাপসিও প্লাসেন্টা অ্যান্ড ডিআইসি। এটা আমরা আগেও ডিআইসি রিস্ক ফ্যাক্টরে পড়েছি, ঠিক আছে, যে জেস্টেশনাল হাইপারটেনশন একটা রিস্ক ফ্যাক্টর অফ ডিআইসি। থ্রম্বোসাইটোপেনিয়া অ্যান্ড প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি। থ্রম্বোসাইটোপেনিয়া হবে, আর প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হতে পারে আইইউজি আর আইইউডি, বাচ্চাটা হচ্ছে মারা যেতে পারে, গ্রোথ রিটার্ডেশন হতে পারে, ঠিক আছে। হেল্প সিনড্রোম, যেটা আমি বলছিলাম, হোয়াট ইজ হেল্প সিনড্রোম? এইচ ফর হেমোলাইসিস, ইএল ফর এলিভেটেড এনজাইম, পি ফর লো প্লেটলেট, এলপি, এটা এলপি ফর লো প্লেটলেট, এলপি ফর লো প্লেটলেট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ হেলেপ সিনড্রোম? ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ হেমোলাইসিস, এলিভেটেড লিভার এনজাইমস অ্যান্ড লো প্লেটলেট কাউন্ট। Presence of total protein 0.3 gram or more in 24 hours urine is considered positive for pre-eclampsia, আগেও পড়েছি, ঠিক আছে। ম্যাগনেসিয়াম সালফেট is a drug of choice for eclampsia. Loading dose of magnesium sulfate 14 gram, 4 gram IV, 5 gram in each buttocks. Very important, loading dose of magnesium sulfate হচ্ছে 14 gram, 4 gram IV তে আর 5 gram হচ্ছে each buttocks এ দিতে হয়। Criteria to repeat the dose for eclampsia অলরেডি বললাম, নি জার্ক প্রেজেন্ট থাকতে হবে, ইউরিন আউটপুট 30 ml/hour or more, রেসপিরেটরি রেট গ্রেটার দেন 12 breath/minute. Therapeutic serum level of MgSO4 is 4 to 7 milli equivalent per liter, ঠিক আছে। আচ্ছা, এখানে রেজিমেন্টটা বলা নেই, যেটা হচ্ছে MgSO4 দেওয়ার একটা রেজিমেন আছে, দ্যাট ইজ দ্য পিটচার্ড রেজিমেন আমরা বলি, সেটা আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছে পিটচার্ড রেজিমেন, ঠিক আছে। এটা কি না, এটার মধ্যে হচ্ছে MgSO4টা দুটো, একটা হচ্ছে লোডিং ডোজ দেওয়া হয়, একটা হচ্ছে মেনটেনেন্স ডোজ দেওয়া হয়। তো লোডিং ডোজটা কি? লোডিং ডোজটা ফার্স্টলি যেটা আইভিতে দেওয়া হয় 4 গ্রাম, আইভিতে হচ্ছে 4 গ্রাম উইথ আমরা 20 ml NS দিয়ে থাকি, 20 ml NS, ঠিক আছে, NS 4 গ্রাম, এটা ভালো করে বোঝা যাচ্ছে না, 4টা ইম্পর্টেন্ট। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ, 4 গ্রাম উইথ 20 ml NS হচ্ছে আমরা দিই আইভিতে 15 মিনিট স্লোলি, এটা 15 মিনিট ধরে আমরা স্লোলি অ্যাডমিনিস্টার করি, কিন্তু এটা মনে রাখতে হবে, কখনো কিন্তু ফার্স্ট একদম অ্যাডমিনিস্টার করে দেবো না, এটা 15 মিনিট ধরে স্লোলি একদম অ্যাডমিনিস্টার করতে হয়। আর একটা হচ্ছে আইএম দিই, যেটা হচ্ছে তোমার 10 গ্রাম হয়, 10 গ্রাম 5 গ্রাম ইন ইচ বাটাক্স, ঠিক আছে, মানে 5 গ্রাম করে হয়, 5 গ্রাম একটা বাটাক্সে, এগুলো হচ্ছে ইচ বাটাক্স, আর একটা বাটাক্সে 5 গ্রাম। এটা হচ্ছে আমাদের লোডিং ডোজ। তাহলে টোটাল কত হচ্ছে? 4 গ্রাম প্লাস হচ্ছে 10 গ্রাম, দ্যাট ইজ 14 গ্রাম, যেটা আমরা পড়লাম লোডিং ডোজ 14 গ্রাম, ঠিক আছে। এটা হচ্ছে 12 ml NS, মানে আমাদের কি করতে হয়, এটা অ্যাকচুয়ালি কি হয় না, হচ্ছে 1 গ্রাম আমাদের হচ্ছে থাকে, মানে 2 ml
যেটা জেনারেলি হচ্ছে এমজিএসওফারের যে ভায়েলটা থাকে এটা হচ্ছে ওখানে 2 ml থাকে আর সেটাতে 1 গ্রাম থাকে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এখানে 8 ml হচ্ছে আমাদের এমজিএসও4 হচ্ছে দিতে হয়। আর যেহেতু টোটালটা আমাদেরকে 20 ml করতে হবে তাহলে প্লাস 12 ml আমাদেরকে এনএস দিতে হয়, তাহলে টোটালটা আমাদের 20 ml হয়, ঠিক আছে। সেই হিসেবে আমাদেরকে দিতে হয়। এটা অত ডিপে আসবে না, ঠিক আছে। শুধুমাত্র যেটা মনে রাখবে এখানে দ্যাট ইজ দ্য লোডিং ডোজের আইভিতে 4 গ্রাম দেওয়া হয় আর আইএমএ হচ্ছে 10 গ্রাম দেওয়া হয়, 5 গ্রাম ইন ইচ বাটাক্স। এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। ইন 20 ml অফ এনএস, আর এটা 15 মিনিট স্লোলি দেওয়া হয়, দ্যাট ইজ দ্য লোডিং ডোজ। এরপর আমরা আসছি দ্যাট ইজ দ্য মেনটেনেন্স ডোজ, ঠিক আছে। মেনটেনেন্স ডোজ এখানে মেনটেনেন্স ডোজটা কীরকম দেওয়া হয় না, হচ্ছে আইভিতে হচ্ছে 2 গ্রাম আর আইএমএ হচ্ছে আমাদের 5 গ্রাম দেওয়া হয় এভরি 4 আওয়ার ছাড়া ছাড়া, ঠিক আছে। 5 গ্রাম হচ্ছে আমাদের এভরি 4 আওয়ার ছাড়া ছাড়া দেওয়া হয় ইন অল্টারনেট বাটাক্স। তাহলে হচ্ছে এখানে যেটা মনে রাখতে হবে যেটা হচ্ছে 5 গ্রাম আমাদের অল্টারনেট বাটাক্সে হচ্ছে এভরি 4 আওয়ার ছাড়া ছাড়া অল্টারনেট বাটাক্স। যদি মানে প্রথমবার ধরো রাইটে দেওয়া হয়েছে দেন 4 আওয়ার পরে আমাদের লেফট বাটাক্সে দিতে হবে, এইভাবে অল্টারনেট বাটাক্সে দিতে হবে। তাহলে আইএমের ডোজটা এখানে মেনটেনেন্সে মনে রাখলেও হবে। আইভিতেও দেওয়া যেতে পারে 2 গ্রাম, দ্যাট ইজ যে কোনো একটা, জেনারেলি আইএমএ হচ্ছে দেওয়া হয়, ঠিক আছে, 5 গ্রাম অল্টারনেট বাটাক্সে। তাহলে এই তিনটে জিনিস যে হচ্ছে লোডিং ডোজ আইভিতে 4 গ্রাম অ্যান্ড আইএমএ 10 গ্রাম, আর এখানে হচ্ছে মেনটেনেন্স ডোজটা আইএমএ জেনারেলি দিয়ে থাকি, দ্যাট ইজ 5 গ্রাম এভরি 4 আওয়ার ছাড়া ছাড়া অল্টারনেট বাটাক্সে। এইগুলো মনে রাখলেই এনাফ, ঠিক আছে। নেক্সট আমরা আসছি দ্যাট ইজ দ্য অ্যামনিওটিক ফ্লুইড। Amniotic fluid key, it is an important part of pregnancy and fetal development. It is also called liquor amni. This watery colored liquid this watery colored fluid is inside a membrane called the amniotic membranes. This fluid surrounding the fetus. Throughout pregnancy, normal amount of amniotic fluid depends on gestational age. Normal characteristics of amniotic fluid key: normal color throughout pregnancy, colorless or watery color. Normal color of amniotic fluid at term হচ্ছে পেল স্ট্র কালার। তাহলে টার্মের সময় হচ্ছে পেল স্ট্র কালার হয়, তাছাড়া কিন্তু নর্মালি থ্রুআউট প্রেগনেন্সিতে হচ্ছে কালারলেস অর ওয়াটারি কালার আমরা দেখতে পাই, ঠিক আছে। স্ট্র কালার হয় ডিউ টু ডিজলভড ল্যানুগোর জন্য, ঠিক আছে। নর্মাল পিএইচ হচ্ছে 7.2, স্লাইটলি অ্যালকালাইন। অসমোলারিটি ইনিশিয়ালি আইসোটনিক, দেন নিয়ার আর টার্ম হাইপোটনিক। অসমোলারিটি 250 মিলি অসমোল পার লিটার। নর্মাল ভলিউম অফ অ্যামনিওটিক ফ্লুইড কত? আর 12 উইক্স হচ্ছে 50 ml, 20 উইক্সে হচ্ছে 500 ml, 36 উইক্সে 1000 ml এর মতো, আর 40 উইক্সে হচ্ছে বা টার্মের সময় হচ্ছে 600 to 800 ml, আর অ্যাবাভ 40 উইক্সে পোস্ট টার্মে হচ্ছে লেস দেন 200 ml হয়ে যায়, ঠিক আছে। তাহলে অ্যাট টার্মে এই যে 800 ml বা 600 to 800 এটা ইম্পর্টেন্ট। অ্যাবাউট 500 ml of amniotic fluid enter and leave in an hour. Abnormal color of amniotic fluid, গ্রিন কালার যদি হয় তাহলে মেকোনিয়াম স্টেন, ইন্ডিকেট ফিটাল ডিস্ট্রেস। গোল্ডেন কালার হলে আরএইচ ইনকম্পেটিবিলিটি। এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কালার অফ অ্যামনিওটিক ফ্লুইড কোয়েশ্চেন আসে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। গ্রিন কালার মেকোনিয়াম স্টেন, গোল্ডেন কালার আরএইচ ইনকম্পেটিবিলিটি ডিউ টু এক্সেসিভ হেমোলাইসিস। গ্রিনিশ ইয়েলো আর স্যাফরন কালার যদি হয় তাহলে পোস্ট ম্যাচুরিটি আর পোস্টটার্ম বেবিজ। ডার্ক রেড কালার হলে কনসিল্ড হেমারেজ, আর ডার্ক ব্রাউন আর টোবাকো কালার হলে ইন্ট্রাইউট্রাইন ডেথ অর আইইউডি, ঠিক আছে। এরপর আসছে অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স। AFI is a quantitative measure of amniotic fluid. It is an indicator of fetal well-being. It is a part of biophysical profile. It is a measure by single deepest pocket technique under USG guidance, ঠিক আছে। এটা হচ্ছে সিঙ্গেল ডিপেস্ট পকেট দ্বারা মেজার করা হয়, ঠিক আছে, অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্সটা। Results interpretation of AFI: when AFI is in between 8 to 18 cm, that is considered as normal amniotic fluid volume. যদি AFI less than 5 হয়ে যায় consider oligohydramnios, যদি more than 24 হয়ে যায় polyhydramnios, বা অনেক ক্ষেত্রে 25ও লেখা থাকে, ঠিক আছে। তাহলে সেটা more than 24 বা 5 হয়ে গেলে সেটা হচ্ছে polyhydramnios।
Nursing care ki monitor maternal vital parameters and FHR closely, assist for amnio infusion, initial general nursing care. এই যে abnormal volume of amniotic fluid, এটা হচ্ছে দুটো টাইপের হয়, যেটা বললাম পলিহাইড্রামনিয়াস যদি বেড়ে যায়, কমে গেলে হচ্ছে অলিগোহাইড্রামনিয়াস। পলিহাইড্রামনিয়াসটাকে হাইড্রামনিয়াসও বলা হয়। ইট ইজ দ্য ওভার প্রোডাকশন অফ amniotic fluid in which volume of liquor amni is greater than 2000 ml at ton, in which an amniotic fluid index AFI is more than 24 cm. Most common cause হচ্ছে GDM, esophageal atresia, renal agenesis and Down syndrome and other very important cause গুলো। esophageal atresia, রেনাল অ্যাজেনেসিস, এগুলোর জন্য কিন্তু পলিহাইড্রামনিয়াস হতে পারে। কমপ্লিকেশন কি না হচ্ছে, এখানে কিন্তু একটা জিনিস ভুল দেওয়া আছে, রেনাল অ্যাজেনেসিসটা কিন্তু আমাদের পলিহাইড্রামনিয়াসে নয়, এটা হচ্ছে আমরা অলিগোহাইড্রামনিয়াসের কজ। আচ্ছা এটা কেন, এটা তোমাদের ইজিলি মনে থাকবে। আমি একটা জিনিস বলছি, ধরো এখানে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়াটা কেন হচ্ছে, কারণ কি বাচ্চাটা হচ্ছে সোয়ালো করতে পারছে না। আচ্ছা ইন জেনারেল কি হয়, মাদারের যখন ইউটেরাসে থাকে বাচ্চাটা, তখন হচ্ছে সে ইউরিন পাস করে, সেই ইউরিনটাই আবার সে সোয়ালো করে, ঠিক আছে। তো হচ্ছে এই করে তার একটা ব্যালেন্স অফ অ্যামনিওটিক ফ্লুইড থাকে, মানে যে লেভেলটা থাকে সেটার একটা ব্যালেন্স মেনটেন আউট হয়, যে ইউরিন পাস করলো আবার ওটাকে খেলো, কিছু অ্যামনিওটিক ফ্লুইড যেগুলো থাকে নর্মালি সেগুলোও খায়, ইউরিনটাকেও খায়, দিয়ে আবার সেগুলোকে পাস করে, ঠিক আছে। তো এক্ষেত্রে যদি বাচ্চাটার ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া থাকে, তাহলে সে হচ্ছে সোয়ালো করতে পারবে না ঠিক মতো, সোয়ালোয়িং প্রবলেমস থাকলে হবে, ঠিক আছে। তো কি হবে না, ইউরিন আউটপুটটা যেটা হচ্ছে সেটা রয়ে যাচ্ছে, যেটা সে সোয়ালো করতে পারছে না, তাহলে অ্যামনিওটিক ফ্লুইডের অ্যামাউন্টটা হচ্ছে বাড়ছে। ইন কেস অফ অলিগোহাইড্রামনিয়াস, যদি বাচ্চার ধরো রেনাল এজেনেসিস আছে, মানে হচ্ছে সেই ইউরিন প্রোডাকশন ঠিক মতো করতে পারছে না, তাহলে ইউরিন প্রোডাকশন যদি ঠিক মতো না হয়, অ্যামনিওটিক ফ্লুইডের অ্যামাউন্টটা হচ্ছে কমে যাবে। তো রেনাল এজেনেসিস ইজ দ্য কজ অফ অলিগোহাইড্রামনিয়াস, নট পলিহাইড্রামনিয়াস, ঠিক আছে, ভুল আছে এখানে। কমপ্লিকেশন হচ্ছে প্রি এক্লাম্পসিয়া অ্যান্ড প্রিটার্ম লেবার, ব্রাশিও প্লাসেন্টা, কর্ড প্রোলাপস, ঠিক আছে, ম্যাল পজিশন, ফিটাল ম্যাল পজিশন অ্যান্ড প্রেসিপিটেড লেবার, আর হচ্ছে ফিটাল অ্যানোমালিস। তাহলে প্রি এক্লাম্পসিয়া, প্রিটার্ম লেবার এগুলো হতে পারে, ব্রাশিও প্লাসেন্টা হতে পারে, কর্ড প্রোলাপস হয়ে যেতে পারে, যেহেতু পলিহাইড্রামনিয়াস একটা প্রেসারে অনেক বেশি অ্যামনিওটিক ফ্লুইড আছে, প্রেসারে হচ্ছে কর্ডটা প্রোলাপস হয়ে যায়, ফিটাল ম্যাল পজিশন হতে পারে, অনেক ফ্লুইড থাকলে ফিটাল তার মধ্যিখানে ঘুরবে, অনেক রকম পজিশনের মানে যে অ্যাকচুয়াল পজিশন থাকা উচিত সেটা থাকবে না, ফিটাল ম্যাল পজিশন হতে পারে, সেক্ষেত্রে সি সেকশন করতে হয়, ট্রান্সভার পজিশন অনেক সময় হয়ে যেতে পারে, বা যে কোনো ম্যাল পজিশন হতে পারে, বা প্রেসিপিটেড লেবারও অনেক সময় হয়ে যেতে পারে, ইমিডিয়েট অনেক তাড়াতাড়ি লেবারটা হয়ে গেল, ঠিক আছে, সেটাও হতে পারে। এরপর আমরা অলিগোহাইড্রামনিয়াস আসবো। ইট ইজ ইনসাফিসিয়েন্ট ভলিউম অর ডেফিসিয়েন্সি অফ লিকুয়ার লাইকার অ্যামনাই, ইন which amniotic fluid usually less than 200 ml at ton, in which amniotic fluid index AFI is less than 5 to 6 cm. Causes include lack of fetal urine, এই যে ল্যাক অফ ফিটাল ইউরিন, তাহলে রেনাল ইজেনেসিসটা এখানে আসবে, ঠিক আছে, রেনাল অ্যাজেনেসিস, লিকি or ruptured amniotic membranes and or fetal abnormalities, ঠিক আছে, রাপচার অ্যামনিওটিক মেমব্রেন বা ফিটাল যে কোনো অ্যাবনর্মালিটিস কিছু থাকবে। জেনেটিক্যাল টুইন টু টুইন ট্রান্সফিউশন সিন্ড্রোম, ইট ইজ আ কন্ডিশন where one twin experiences severe amniotic fluid deficiency while the other second twin had excessive amount of liquor amni. এটা আমি বলছিলাম যে টুইন টু টুইন ট্রান্সফিউশন সিন্ড্রোমে একটা বাচ্চার অনেক বেশি ফ্লুইড থাকে, বা ওর ব্লাড ভলিউমটাও অনেক বেশি বেড়ে যায়, কারণ কি থ্রো যেটা কানেকশন থাকে অ্যাম্বলিক্যাল কর্ড বা প্লাসেন্টা দিয়ে, ও একটা টুইন হচ্ছে অনেক বেশি টেনে নেয় আর একটা টুইনের থেকে, ঠিক আছে। কমপ্লিকেশন ইনক্লুড ফিটাল ডেথ, কমপ্লিকেশন অফ অলিগোহাইড্রামনিয়াসের ক্ষেত্রে ফিটাল ডেথ হতে পারে, প্রি ম্যাচুরিটি, আইওএফটি, অ্যাবর্শন, ফিটাল ডিস্ট্রেস, পালমোনারি হাইপোপ্লাসিয়া, এই সবগুলো কমপ্লিকেশন আমরা দেখতে পারি, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট আসছি হচ্ছে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি। ইট ইজ দ্য ডিস্ট্রাকশন অফ ফিটাল রেড ব্লাড সেলস দ্যাট রেজাল্ট ফ্রম অ্যান অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন, অর ইট ইজ আ হেমোলাইটিক anemia in the fetus caused by transplacental transmission of maternal antibodies to fetal RBCs. If it happened when RH a negative mother
it happen if RH নেগেটিভ মাদার কনসিভড RH পজিটিভ ফিটাস, মানে মাদার যদি RH নেগেটিভ হয় আর ফিটাস যদি RH পজিটিভ হয় সেক্ষেত্রেই এটা হয়, ঠিক আছে। ইট ইজ অলসো নোন অ্যাজ এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ইট ইজ মোস্ট কমন কজ অফ হাইপার বিলিরুবিনিমিয়া অর জন্ডিস। Prevention ki this disease can be assessed in antenatal period by blood group test and estimation of antibody titer anti-D antibodies by indirect Coombs test. তাহলে এটা অ্যান্টিনেটাল পিরিয়ডে আমরা হচ্ছে এস্টিমেট করতে পারবো বাই ইনডাইরেক্ট কুম টেস্ট দিয়ে, ঠিক আছে। যে হচ্ছে ইনডাইরেক্ট কুম টেস্টটা হচ্ছে মাদারের করা হয়, এটা দিয়ে আমরা অ্যাসেস করতে পারবো। ক্লিহর পেটকে টেস্ট, ইট ইজ আ কোয়ান্টিটেটিভ টেস্ট টু ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ফিটো ম্যাটার্নাল হেমারেজ, অ্যামাউন্ট অফ ফিটাল ব্লাড ফাউন্ড ইন দ্য মেটাল সার্কুলেশন অ্যান্ড ইন দ্য কেস অফ RH নেগেটিভ পেশেন্ট টু ডিটারমাইন ডোজ অফ অ্যান্টি-D ইনজেকশন। সেটার জন্য আমরা ক্লিহর বেটকে টেস্টটা করে থাকি, ঠিক আছে, যেটা আগেও বলছিলাম। অ্যাডমিনিস্টার RH গ্লোবিউলিন, যেটা হচ্ছে রোগাম আমরা অ্যাডমিনিস্টার করি 300 mcg or 1500 IU intramuscular to the mother at 20 week of gestation and second one during the first 72 hours after delivery of a RH positive fetus, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এটা হচ্ছে 20 weeks of gestation-এ দিয়ে থাকি হচ্ছে 300 mcg or 1500 IU, ঠিক আছে। বা হচ্ছে আমরা ডেলিভারির পরে হচ্ছে 72 আওয়ার্সের মধ্যেও দিতে পারি। ইট ইজ কজ সিভিয়ার হেমোলাইটিক অ্যানিমিয়া ডিউ টু এক্সেসিভ ডিস্ট্রাকশন অফ RBC, আর এখানে এক্সেসিভ ডিস্ট্রাকশন অফ RBCর জন্য হেমোলাইটিক অ্যানিমিয়া হয়। এখানে আমরা এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন করতে পারি। দ্য নিউবর্ন ব্লাড ইজ রিপ্লেসড উইথ RH নেগেটিভ ব্লাড টু স্টপ দ্য ডিস্ট্রাকশন অফ দ্য নিউবর্ন RBC, মানে যদি এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হয়ে যায়, মানে মাদারের আর বাচ্চার ব্লাডটা মিক্স হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আমরা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করতে পারি। প্রিভেনশনের জন্য আমরা কিন্তু RH যেটা রোগামটা RH-D ইমিউনোগ্লোবুলিনটা দিয়ে থাকি। যদি প্রিভেনশন ধরো না হয়, বাচ্চাটার হয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন করব। The RH negative blood is replaced with the newborn's own blood gradually. Route of blood transfusion, umbilical vein. In late neonate period, if femoral route through saphenous vein is the choice. For exchange transfusion, 10 ml of blood withdraw once a time from the umbilical vein and replaced by the same amount of RH negative group of blood. This process continued till 80 to 90% of the fetal blood to be exchanged. বোঝা গেছে। ইন্ডিকেশন অফ এক্সচেঞ্জ ট্রান্সফিউশন, কড হেমোগ্লোবিন লেভেল যদি লেস দ্যান 10 গ্রাম পার DL হয়, আর যদি বিলিরুবিন লেভেল মোর দেন 4 to 5 mg per DL হয়, রেজিং রেট অফ বিলিরুবিন 0.5 to 1 mg per DL per hour ডিসপাইট ফটোথেরাপি, টোটাল বিলিরুবিন লেভেল যদি গ্রেটার দেন 20 mg per DL হয়, আর পজিটিভ কুম টেস্ট। এগুলো হচ্ছে ইন্ডিকেশন অফ এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। এগুলো অতটা আসে না, ঠিক আছে, জাস্ট ইনফরমেশনের জন্য বললাম, বুঝতে পারবে তার জন্য। অতটা এরকম ভ্যালু ধরে ধরে একদম আসবে না, জাস্ট মোটামুটি একটা মনে রাখা যে হিমোগ্লোবিন কম হলে তখন দিতে হবে, কারণ কি বাচ্চাটা তখন হয়ে গেছে না এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, তার RBC ডিস্ট্রাকশন হচ্ছে, তখন সেক্ষেত্রে হচ্ছে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন দিতে হয়। এরপর ইন্ডিকেশন অফ এক্সচেঞ্জ ট্রান্সফিউশন যেগুলো পড়লাম সেগুলোও আবার লেখা আছে। পারপাস অফ এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন কি? রিমুভাল অফ বিলিরুবিন, রিমুভাল অফ ফর্মড অ্যান্টিবডিজ যেগুলো ফর্ম হয়ে গেছে, কারেকশন অফ অ্যানিমিয়া, রিপ্লেসমেন্ট অফ RH পজিটিভ বা RH নেগেটিভ RBCs, ফটোথেরাপি অলসো নিডেড ফর কন্ট্রোল অফ বিলিরুবিন লেভেল, ঠিক আছে। এরপর হচ্ছে প্যাথোফিজিওলজি অফ RH ইনকম্পিটিবিলিটি। ফার্স্ট অফ অল, ইন উইচ কাপল হিস্ট্রি হ্যাজ ফাদার RH পজিটিভ অ্যান্ড মাদার RH নেগেটিভ, মানে এখানে দেখতে হয় প্রথমেই যে মাদার হচ্ছে আমাদের RH নেগেটিভ আর ফাদার কি আছে, ফাদার যদি RH পজিটিভ থাকে দেন হচ্ছে এটা চান্সেস আছে, মানে দেন হচ্ছে হতে পারে। প্রেগনেন্সি অফ RH পজিটিভ মাদার উইচ RH নেগেটিভ ফিটাস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের RH ইনকম্পিটিবিলিটি। RH পজিটিভ মাদার হবে আর RH নেগেটিভ মাদার হবে আর RH পজিটিভ ফিটাস হবে, ঠিক আছে, এখানে ভুল লেখা আছে।
ভুল লেখা আছে। সাম RH পজিটিভ ব্লাড অফ বেবিজ এন্টার ইন্টু দ্য মাদার ব্লাড সার্কুলেশন ডিউরিং লেবার। এরপর বেবিটা যেহেতু RH পজিটিভ, তাহলে তার হচ্ছে জিনিসগুলো হচ্ছে মাদারেও এন্টার করবে। তাহলে মাদারে এন্টার করছে আফটার প্লাসেন্টাল সেপারেশন অ্যান্ড সাম ডায়াগনস্টিক প্রসিডিওর। মানে কখন এন্টার করবে? যখন ভিতরে থাকবে তখন তো এন্টার করবে না, যখন কোনো ডায়াগনস্টিক প্রসিডিওর হচ্ছে বা যখন হচ্ছে মিশছে, প্লাসেন্টাল সেপারেশন হচ্ছে, ডেলিভারির সময় এটা হওয়ার চান্সেস থাকে, বা ডেলিভারির আগে যদি অ্যান্টিনেটাল কিছু প্রসিডিওর করা হয়েছে সেক্ষেত্রে ওটা হতে পারে, ঠিক আছে। তো তখন কি হয়, দেন দ্য মাদার বিকাম সেন্সিটাইজড অ্যান্ড anti-RH পজিটিভ অ্যান্টিবডিজ আর ফর্মড ইন ম্যাটার্নাল সার্কুলেশন টু ফাইট RH পজিটিভ ব্লাড সেলস। এরপর RH পজিটিভ ব্লাডগুলো হচ্ছে মাদারে গেল, ঠিক আছে, বাচ্চার RH পজিটিভ। তাহলে মায়ের বডি কি করবে, যে RH যে পজিটিভ, যেটা তো একটা ফরেন জিনিস, ওটার জন্য অ্যান্টিবডি বানাবে। তাহলে RH পজিটিভের জন্য অ্যান্টিবডি সে হচ্ছে মাদারের বডিতে তৈরি হতে লাগলো। ইন দ্য নেক্সট প্রেগনেন্সি উইথ RH পজিটিভ ফিটাস। এরপর এই প্রেগনেন্সি তো আর কিছু প্রবলেম হলো না, বাচ্চা বেরোলো, ঠিক আছে। এরপর পরের প্রেগনেন্সিতে কি হবে, যে ম্যাটার্নাল অ্যান্টিবডিগুলো আছে, মানে RH পজিটিভের জন্য যে অ্যান্টিবডিগুলো মাদারের বডিতে হয়েছে ওগুলো তো মাদারের বডিতে আছে। এরপর যখন নেক্সট প্রেগনেন্সিতে আরেকটা RH পজিটিভ বেবি এলো, তাকে হচ্ছে ওই অ্যান্টিবডিগুলো আবার বেবিতে হচ্ছে তখন যাবে। এরপর কারণ কি মাদার থেকে তো বেবিতে ব্লাড যাবে ডিউরিং ফিটাল সার্কুলেশন, যেগুলো আমরা পড়ছিলাম সেগুলো তো হয়, তো সেগুলো হচ্ছে আমাদের বেবিতে যাবে আর ফিটাল আরবিসিগুলোকে তখন অ্যাটাক করবে, ঠিক আছে। অ্যাটাক অন ফিটাল আরবিসি কজিং সিভিয়ার হেমোলাইসিস ইন দ্য ফিটাস অ্যান্ড মে রিলেটেড টু হায়ার মর্টালিটি। আর তখন সিভিয়ার হেমোলাইসিস হয়ে যাবে, দিয়ে মর্টালিটিটা অনেক বেড়ে যাবে, ঠিক আছে। তখন বাচ্চা কিন্তু বাচ্চাটা খুব প্রবলেম হয়ে যাবে, ফিটাল মর্টালিটি হয়ে যাবে, ঠিক আছে। এই যে RH ইনকম্প্যাটিবিলিটি ইন প্রেগনেন্সি, ফার্স্ট প্রেগনেন্সিতে এই যে ফাদার হচ্ছে RH পজিটিভ, মাদার RH নেগেটিভ, ফিটাস RH পজিটিভ হলো। দেন ফিটাল ম্যাটার্নাল ব্লাড ট্রান্সফার ডিউরিং লেবারের সময় হলো, ফার্স্ট নিউবর্ন সেভ হলো, বাট মাদার ইজ নাও সেন্সিটাইজ টু RH অ্যান্টিজেন। নেক্সট প্রেগনেন্সিতে হচ্ছে ফিটাস যখন RH পজিটিভ আসবে তখন রিপিট এনকাউন্টার উইথ ফিটাল RHD অ্যান্টিজেন, তখন হচ্ছে র্যাপিড প্রোডাকশন অফ IgG অ্যান্টিডি বাই মাদার, ম্যাটার্নাল IgG অ্যান্ড অ্যান্টিডি ক্রসেস প্লাসেন্টা, IgG অ্যান্টিডি রিয়াক্ট attaches to fetal RBC, সেটা RBC হবে, and mark RBC and marks then for destruction. Fetal and newborn hemolytic anemia, সিভিয়ার কেসে হচ্ছে ইনক্রিজড বিলিরুবিন, CNS ড্যামেজ, কার্নিকটেরাস আর ডেথ হয়ে যাবে। মাইল্ড কেসে মাইল্ড অ্যানিমিয়া আর হচ্ছে জন্ডিস হবে। নোট, ইফ মাদার ইজ সেন্সিটাইজ টু RHD অ্যান্টিজেন প্রায়র ফর ফার্স্ট প্রেগনেন্সি দেন ফার্স্ট ফিটাল উইল বি এফেক্টেড। যদি হচ্ছে মানে সেন্সিটাইজড কোনোভাবে আগেই হয়ে গেছে, মানে ধরো কোনো প্রসিডিওর হলো, ঠিক আছে, প্রসিডিওরে হচ্ছে মাদার সেন্সিটাইজ হয়ে গেছে, মানে হচ্ছে প্রসিডিওর কোনো ধরো ইনভ্যাসিভ প্রসিডিওর হলো, অনেক সময় বাচ্চারও ওই স্কার্প থেকে ব্লাড নেওয়া হয়, বা যা কিছু ইনভ্যাসিভ প্রসিডিওর হলো, সেক্ষেত্রে হচ্ছে ব্লাডের মিক্সিংয়ের একটা চান্স থাকে। তো সেক্ষেত্রে ধরো মাদারের বডিতে ওই ব্লাডটা হচ্ছে চলে গেল, বাচ্চার ব্লাডটা, তাহলে সেক্ষেত্রে তখনই হচ্ছে সেন্সিটাইজ হয়ে যাবে তখন। তাহলে সেক্ষেত্রে সেই সেম প্রেগনেন্সিতেও কিন্তু বাচ্চার এফেক্ট হওয়ার চান্স আছে। ওই জন্যই হচ্ছে আগে দেখতে হয় যে মাদার সেন্সিটাইজ হয়েছে কি না, সেই হিসেবে হচ্ছে আমাদের ওই যেটা রোগাম মেডিকেশনটা হচ্ছে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। যদি মাদার সেন্সিটাইজ না হয়েছে তাহলে রোগাম মেডিকেশনটা ওই জন্য দিয়ে দেওয়া হয়, যাতে করে বাচ্চার না কোনো প্রবলেম হয়। বোঝা গেছে? এই যে এরপরে RH ইনকম্প্যাটিবিলিটি তো পড়লাম, এরপর আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে ABO ইনকম্প্যাটিবিলিটি। ABO ইনকম্প্যাটিবিলিটি কি? ইট ইজ দ্য মোস্ট কমন অ্যান্ড কমনলি অকার্স ইন O পজিটিভ মাদার্স, মানে মা হচ্ছে O ব্লাড গ্রুপের হতে হবে, অ্যান্ড A আর B গ্রুপ ফিটাস, মানে বাচ্চার হচ্ছে ব্লাড গ্রুপটা A বা হচ্ছে B হবে। মাদার্স অ্যান্টি-A অর অ্যান্টি-B অ্যান্টিবডিজ ট্রান্সফার টু ফিটাস থ্রু প্লাসেন্টা কজিং হেমোলাইসিস রেজাল্টিং ইন ফিটাল অ্যানিমিয়া। এই ক্ষেত্রে হচ্ছে মাদারের যে অ্যান্টি আর অ্যান্টি-B অ্যান্টিবডিজটা হচ্ছে ফিটাসে ট্রান্সফার হচ্ছে, যেহেতু ও মাদারের ব্লাড গ্রুপ, তাহলে তার কোনো অ্যান্টিজেন নেই কিন্তু তার অ্যান্টিবডি প্রেজেন্ট আছে, দ্যাট ইজ অ্যান্টি-A অ্যান্ড অ্যান্টি-B, তাহলে সেটা হচ্ছে ফিটাসে ট্রান্সফার হচ্ছে ইন দ্য প্লাসেন্টা। সেক্ষেত্রে হচ্ছে কিছু অ্যামাউন্টের হেমোলাইসিস হতে পারে রেজাল্টিং ইন ফিটাল অ্যানিমিয়া, জন্ডিস অ্যান্ড কার্নিকটেরাস উইথ ফার্স্ট 24 hours আফটার বার্থ। এটা হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিস।
যদি ফার্স্ট 24 আওয়ার্সের মধ্যে জন্ডিস দেখা যায় দ্যাট ইজ প্যাথোলজিক্যাল জন্ডিস। যদি 24 আওয়ার্সের পরে জন্ডিস হয় সেটা হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল জন্ডিস। এটা আমরা এরপর পেডিয়াট্রিকেও পড়বো। আমরা খুব জলদি পেডিয়াট্রিকটা এরপর স্টার্ট করব, ঠিক আছে। ইট অকার্স ইন ফার্স্ট বর্ন বেবি বাট ইট ইজ মাইল্ডার অর ইউজুয়ালি লেস সিভিয়ার. It is diagnosed by examining cord blood for elevation of serum bilirubin and presence of maternal IgG. It is also diagnosed by direct womb blood test. ঠিক আছে, বোঝা গেছে। এরপর আরএইচ ইনকমপ্লিটিটি আর এবিও ইনকম্পেটিবিলিটি দুটোই একটা বক্সে এখানে দেখে নিই। ব্লাড গ্রুপ মাদার হচ্ছে আরএইচ নেগেটিভ, এক্ষেত্রে ফিটাস আরএইচ পজিটিভ। আর এবিও ইনকম্পেটিবিলিটিতে কী হবে, মাদারের ব্লাড গ্রুপ ও আর ফিটাসের ব্লাড গ্রুপ হচ্ছে এ অর বি। ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু মাথায় রাখবে। প্রেগনেন্সি এফেক্টেড, ইউজুয়ালি সেকেন্ড প্রেগনেন্সিটা এফেক্টেড হয়। যদি আগে কোনো ইনভেসিভ প্রসিডিওর হয়েছে সেক্ষেত্রে ফার্স্ট প্রেগনেন্সিটাও এফেক্টেড হতে পারে, যেটা আমি একটু আগেই বললাম, বাট ইউজুয়ালি ইট ইজ সেকেন্ড। এবিও ইনকম্পেটিবিলিটিতে কিন্তু ফার্স্ট প্রেগনেন্সি ইউজুয়ালি এফেক্টেড হয়। সিভিয়ারিটি, এটা হচ্ছে খুব সিভিয়ার কেস, একদম মানে হেমোলাইসিস হয়ে যায়, পুরো এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস যেটা আমরা বলি, ঠিক আছে। তাহলে এটা ভেরি সিভিয়ার। এবিওতে হচ্ছে মাইল্ড, ঠিক আছে। ব্লাড স্মিয়ার এরিথ্রোব্লাস্টোসিস, এখানে হচ্ছে স্ফেরোসাইটোসিস আমরা দেখতে পাই, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, আসে না। প্রিভেনশন হচ্ছে আরএইচ ইমিউনোগ্লোবিউলিন অ্যান্টিডি ইনজেকশন আমরা দিয়ে থাকি, এখানে কিন্তু কোনো প্রিভেনশন আমাদের নেই, শুধুমাত্র ট্রিটমেন্ট হিসেবে আমরা হচ্ছে ফটোথেরাপি বা যেগুলো জন্ডিসের ট্রিটমেন্ট সেই হিসাবে আমরা বাচ্চাকে ট্রিট করতে পারি। আর এটা অ্যাকচুয়ালি মাইল্ড ফর্ম, তো ওই জন্য ট্রিটমেন্ট ইজিলি করা যায়। ওকে, নেক্সট আমরা আসবো যেটা হচ্ছে অ্যাবনর্মালিটিস অফ দ্য প্ল্যাসেন্টা। সো ফার্স্টে হচ্ছে প্ল্যাসেন্টা বাইলোবাটা, ইন উইচ দ্য প্ল্যাসেন্টা ইজ সেপারেটেড ইন্টু 2 lobes. দিস টাইপ অফ ডিভিশন ইজ ইনকমপ্লিট। ঠিক আছে। প্ল্যাসেন্টা বাইপ্যারিটিয়া মানে কি, ইন উইচ প্ল্যাসেন্টা ইজ কনসিস্ট 2 equal parts that are connected by membranes, in which umbilical cord directly connected to any one lobe, another lobe connected by branches of the membranes. It may be increased risk of PPH due to retained placental tissue. Placenta circumvallata, খুব important, it is also known as ring shaped placenta, in which whitish ring is composed decidua and is seen around the center placenta from the fetal surface. এগুলোর কিন্তু ইমেজ বেসড কোয়েশ্চেন জেনারেলি আসে। Later it will cause PPH, abortion and premature labor. Placenta succenturiata, in which the placenta consists of a large lobe and a smaller one connecting together by membranes. The umbilical cord is inserted into the large lobes and the branches of its vessel cross the membranes to the small succenturiate or accessory lobe. The accessory lobe may be retained into the uterus after delivery and leading cause of PPH. খুব ইম্পর্টেন্ট, সাকসেন্চুরিয়েট প্ল্যাসেন্টার কিন্তু পিপিএইচের একটা লিডিং কজ হতে পারে, যেহেতু ওই লোবটা হচ্ছে অনেক সময় রয়ে যায়, ঠিক আছে, দিয়ে ওটা পরে পিপিএইচ করতে পারে। প্ল্যাসেন্টা ফেনিস্ট্রেট, আ গ্যাপ ইজ সিন ইন দ্য প্ল্যাসেন্টা কভার্ড বাই মেমব্রেনস গিভিং দ্য অ্যাপিয়ারেন্স বাই মেমব্রেন অফ আ উইন্ডো, মানে একটা গ্যাপ, এরকম ফেনিস্ট্রেশন দেখতে পাওয়া যায়, ঠিক আছে, মাঝে একটা গ্যাপ থাকে, সেটা প্ল্যাসেন্টা ফেনিস্ট্রেট। প্ল্যাসেন্টা মার্জিনেটা, থিন ফাইব্রাস রিং ইজ প্রেজেন্ট অ্যাট দ্য মার্জিন অফ দ্য কোরিওনিক প্লেট, একদম থিন একটা ফাইবার রিং প্রেজেন্ট থাকে, সেটা হচ্ছে প্ল্যাসেন্টা মার্জিনেটা। ভাসা প্রিভিয়া, ইফ অ্যান আম্বিলিক্যাল ভেসেল, সেটা আগেই পড়েছি, অফ আ ভেলামেন্টাস কর্ড ইনসারশন, ভেলামেন্টাস যদি কর্ড ইনসারশনে আম্বিলিক্যাল ভেসেলগুলো হচ্ছে ইন্টারনাল অসে যখন হচ্ছে ক্রস করে, সেটা আমরা ভাসা প্রিভিয়া পাই। সো দ্যাট ডিউ টু দ্য সার্ভিক্যাল ডাইলেটেশন when progress of labor may tear the blood vessel that would result in fetal blood loss, ঠিক আছে। এখানে দেখো ইমেজগুলো, এটা হচ্ছে সার্কামমার্জিনেট প্ল্যাসেন্টা, ঠিক আছে। সাকসেন্চুরিয়াল লোব যেটা বলছিলাম, একটা আলাদা করে লোব থাকে, এটা হচ্ছে সার্কামভ্যালেন্ট, বাইরে একদম ঠিক একটা লেয়ার থাকবে, এটা হচ্ছে ভেলামেন্টাস ইনসার্শন, ঠিক আছে, এরকমভাবে সাইডে হচ্ছে ওইরকম ইনসার্ট হয় কর্ডটা, ওটা হচ্ছে ভেলামেন্টাস ইনসার্শন, এটা একদম মার্জিনাল ইনসার্শন, আর এটা হচ্ছে প্ল্যাসেন্টা বাইলোবাটা, দুটো এইভাবে লোব থাকে, দ্যাট ইজ প্ল্যাসেন্টা বাইলোবাটা, ঠিক আছে। এগুলোর ইমেজ বেস আমি হচ্ছে টেলিগ্রাম গ্রুপেও আবার শেয়ার করব, অবশ্যই তোমরা দেখো, ঠিক আছে। নেক্সট আমরা আসবো যে হচ্ছে অ্যাবনর্মালিটিস অফ দ্য প্ল্যাসেন্টাল ইমপ্ল্যান্টেশন। ফার্স্টে হচ্ছে প্ল্যাসেন্টা অ্যাক্রিটা,
প্ল্যাসেন্টা অ্যাক্রিটা কি? কোরিওনিক ভ্যালি ইন দ্য প্ল্যাসেন্টা অ্যাডহেয়ার টু দ্য ইউটেরাইন মায়োমেট্রিয়াম, মানে ইউটেরাইন মায়োমেট্রিয়ামে যদি অ্যাডহেয়ার করেছে দ্যাট ইজ বি কল্ড ইজ প্ল্যাসেন্টা অ্যাক্রিটা। প্ল্যাসেন্টা ইনক্রিটা মানে কি? কোরিওনিক ভিলি অফ দ্য প্ল্যাসেন্টা ইনভেড টু দ্য ইউটেরাইন মায়োমেট্রিয়াম, যদি ইউটেরাইন মায়োমেট্রিয়ামে ইনভেড করে গেছে সেটা হচ্ছে প্ল্যাসেন্টা ইনক্রিটা। আর প্ল্যাসেন্টা পারক্রিটা মানে কি? কোরিওনিক ভিলি অফ দ্য প্ল্যাসেন্টা পেনিট্রেট টু দ্য মায়োমেট্রিয়াম টু পেরিটোনিয়াল কভারিং অ্যান্ড গোজ অল দ্য ওয়ে থ্রু দ্য ইউট্রাস। তাহলে অ্যাক্রিটা মানে শুধুমাত্র অ্যাডহেয়ার করেছে, ইনক্রিটা মানে ইনভেড, ইন হয়ে গেছে, ঢুকে গেছে, ইনভেড টু দ্য ইউটেরাইন মায়োমেট্রিয়াম। পারক্রিটা মানে হচ্ছে একদম পার করে গেছে, ঠিক আছে, মানে হচ্ছে পেনিট্রেট টু দ্য মায়োমেট্রিয়াম টু পেরিটোনিয়াল কাভারিং অ্যান্ড গোজ অল দ্য ওয়ে টু দ্য ইউট্রাস। এইভাবে দেখতে পাচ্ছ একদম ভিতরে হচ্ছে ঢুকে গেছে। এটা হচ্ছে ইনক্রিটা, জাস্ট ইন দ্য মায়োমেট্রিয়াম, আর অ্যাক্রিটাতে এভাবে জাস্ট মায়োমেট্রিয়ামে অ্যাডহেয়ার হয়েছে। আর এটা নর্মাল কেসে হচ্ছে থাকে, স্ট্রেটাম ভ্যাসালিসটা থাকে, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাবনর্মালিটিস অফ দ্য আম্বিলিক্যাল কর্ড। আম্বিলিক্যাল কর্ডের কিছু কিছু অ্যাবনর্মালিটিস আছে। ফার্স্টলি হচ্ছে মার্জিনাল ইনসারশন, ইট ইজ অলসো নোন অ্যাজ ব্যাটেল ডোর অফ প্ল্যাসেন্টা। যদি হচ্ছে মার্জিনালি আম্বিলিক্যাল কর্ডটা ইনসার্ট হয়, যেটাকে আমরা বলি ব্যাটেল ডোর প্ল্যাসেন্টা, ঠিক আছে। ইন দিস কন্ডিশন দ্য আম্বিলিক্যাল কর্ড ইজ অ্যাটাচ টু দ্য মার্জিন অফ দ্য প্ল্যাসেন্টা। ভেলামেন্টাস প্ল্যাসেন্টা কি? ইন দিস কন্ডিশন দ্য কর্ড ইজ অ্যাটাচ টু দ্য মেমব্রেন সারাউন্ডিং দ্য প্ল্যাসেন্টা। মেমব্রেনে যদি হচ্ছে আমাদের কর্ডটা অ্যাটাচ থাকে তাহলে সেটাকে আমরা ভেলামেন্টাস প্ল্যাসেন্টা বলি। ইন উইচ আম্বিলিক্যাল ভেসেলস আর প্রোন টু রাপচার। এক্ষেত্রে কিন্তু আম্বিলিক্যাল ভেসেলগুলো প্রোন টু রাপচার। এটার ইমেজ বেস অনেক সময় আসে, আমি হচ্ছে শেয়ার করে দেবো আমার টেলিগ্রাম গ্রুপে। শর্ট আম্বিলিক্যাল কর্ড, when the cord length is less than 20 সেন্টিমিটার, সেটা হচ্ছে শর্ট আম্বিলিক্যাল কর্ড। ইট মে লিড টু ইন্ট্রাপার্টাম হেমারেজ ডিউ টু PROM ইনভার্সন অফ দ্য ইউটেরাস, ঠিক আছে। ইন্ট্রাপার্টাম হেমারেজ হতে পারে আর PROM এর জন্য ইনভার্সন অফ দ্য ইউটেরাসও হতে পারে। লং আম্বিলিক্যাল কর্ড যখন হচ্ছে 100 সেন্টিমিটারের বেশি থাকে সেটাকে আমরা লং আম্বিলিক্যাল কর্ড বলবো। ইট মে লিড টু কর্ড প্রেজেন্টেশন অ্যান্ড কর্ড প্রোলাপস, কয়েলিং অফ দ্য কর্ড অ্যারাউন্ড দ্য ফিটাস। যেহেতু অনেক লং কর্ড তাহলে সেটা কয়েলিং হয়ে যেতে পারে, কর্ড প্রোলাপস হয়ে যেতে পারে, বা কর্ড প্রেজেন্টেশন আমরা দেখতে পেতে পারি। নর্মাল এভারেজ লেন্থ অফ দ্য আম্বিলিক্যাল কর্ড ইজ 50 to 60 সেন্টিমিটার। অ্যাকর্ডিয়া মানে কি? অ্যাবসেন্স অফ আম্বিলিক্যাল কর্ড। নট অফ দ্য কর্ড কি? ট্রু নট থাকে যদি ওয়েন দ্য ফিটাস পাসেস থ্রু আ লুপ অফ দ্য কর্ড কজেস ফিটাল অ্যাসফিক্সিয়া, মানে একদম ট্রু নট, পুরো একদম আম্বিলিকাসটা যদি এইভাবে নট দেওয়া হয় যেমন দেখতে লাগবে সেটা একদম ট্রু নট থাকবে। ফলস নট মানে একদম লোকালাইজ কালেকশন থাকবে, এটা কিন্তু ট্রু নট নয়, কিছু একটা কালেকশন থাকবে, ওয়াটসন জেলির একটা কালেকশন কন্টেনিং লুপ অফ আম্বিলিক্যাল ভেসেলস, ঠিক আছে। ওটা দেখেই বুঝতে পারবো যে ওটা ফলস নট। এই যে নর্মাল আম্বিলিকার ইনসার্শন, এটা এইভাবে প্ল্যাসেন্টাটা আছে, এখানে আম্বিলিকাসটা ইনসার্শন হচ্ছে, এটা হচ্ছে ভেলামেন্টাস কর্ড ইনসার্শন, মানে মানে প্ল্যাসেন্টাটা দূরে আছে, মানে আগেই হচ্ছে এইভাবে মেমব্রেনটা এরকমভাবে ভাগ হয়ে যায়, ঠিক আছে, দিয়ে হচ্ছে কর্ডগুলো ইনসার্ট হয়। ইমেজ বেস আরও এখানে অতটা ক্লিয়ার নয়, আমি যেটা শেয়ার করব সেটা দেখে নিও। ভেলামেন্টাস কর্ড ইনসার্শন উইথ ভাসা প্রিভিয়া, এখানে হচ্ছে এখানে ভেসেলগুলো আছে, ঠিক আছে, ওই জন্য হচ্ছে ভাসা প্রিভিয়া এখানে হচ্ছে। নর্মাল অ্যান্ড অ্যাবনর্মাল আম্বিলিক্যাল কর্ড ইনসার্শন। এরপর হাইড্রোফিটালিস কি? হাইড্রোফিটালিস ইজ আ সিরিয়াস ফিটাল কন্ডিশন ডিফাইন্ড অ্যাজ abnormal accumulation of fluid in 2 or more fetal compartments including ascites, pleural effusion, pericardial effusion and skin edema. Its cardinal sign seen in USG finding is Buddha attitude, ঠিক আছে। এটা হচ্ছে বুদ্ধা অ্যাটিটিউড ডিউ টু অ্যাবডোমিনাল ডিস্টেনশন অ্যান্ড হ্যালো সাইন ডিউ টু ইডিমা অফ দ্য স্কাল্প। মানে হচ্ছে যদি অ্যাবনর্মাল ফ্লুইড অ্যাকামুলেশন হয়ে যায় 2 or more ফিটাল কম্পার্টমেন্টসে ইনক্লুডিং অ্যাসাইটিস, প্লিউরাল ইফিউশন, সেক্ষেত্রে আমরা হাইড্রোফিটালিস পাই, ঠিক আছে। প্লাজমা ফেরেসিস কি? ইট ইজ দ্য প্রসেস ইন উইচ দ্য লিকুইড ইন দ্য ব্লাড অর প্লাজমা ইজ সেপারেটেড ফ্রম দ্য সেলস, ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য প্লাজমা থেরাপি। ইকটেরাস গ্র্যাভিস নিওনেট্রাম মানে কি? ইট ইজ আ কন্ডিশন ইন উইচ ফিটাস ডায়েড ইনসাইড দ্য ইউটেরাস অর উইদিন 30 minutes ডিউ টু হেমোলাইটিক জন্ডিস অর আরএস ইনকমপ্লিটিবিলিটির জন্য যদি ফিটাস হচ্ছে 30 মিনিটের মধ্যে মারা যাচ্ছে সেটাকে আমরা বলে থাকি ইকটেরাস গ্র্যাভিস নিওনেট্রাম, ঠিক আছে, বোঝা গেছে। তো আজকে এতটা অবধিই থাক, নেক্সট দিন আমরা স্টার্ট করব পরের জেনিটো ইউরিনারি হার্নিয়েশন আর অ্যাবনর্মাল ওপেনিং দিয়ে, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ। যদি কোনো ডাউট বা কনফিউশন থাকে, এনি কনফিউশন, ডু রাইট ইন দ্য কমেন্ট।
and I hope you like this video. If you liked it, do like, share and subscribe to my channel, and for more such content and updates. So thank you. Bye bye.